স্যার হ্যাঁ বলো। বলছি ফ্লিপ ফ্লপে আর এস যে ফ্লিপ ফ্লপে ওখানে যদি সেটে 1 দেওয়া হয় ওই 1টা স্যার কিউতে স্টোর হয়ে যায় তো? হ্যাঁ কি বলছো? আরএস ফ্লিপ ফ্লপে যদি সেটে এসএ 1 আরএস 0 দিই তাহলে? হ্যাঁ, তাহলে 1টা স্টোর হয়ে থাকে তো কিউতে? হ্যাঁ হ্যাঁ 1টা স্টোর হয়ে থাকবে। স্যার এবার যতক্ষণ না স্যার আর এ 0 দেবো ওই 1টা ডিলিট হবে না, তাই তো? আরে তোমার কেটে কেটে আসছে কথাটা, বুঝতে পারছি না। যতক্ষণ না আরে 0 দেবো, 0 আরে 1 দেবো, মানে রিসেটটা 1 করবো ততক্ষণ হ্যাঁ ওই আমি এটা তোমাকে উঠবে বলে না তো? দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তোমার কোশ্চেনটা ঠিকই আছে। তুমি যদি 0 0 দাও যে ভ্যালুই থাকবে 0 বা 1 এট দ্য আউটপুট, বুঝে নাও সেটাই থাকবে। 0 0 এস ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 0। তাতে কিউ যদি 0 থাকে 0ই থাকবে, কিউ যদি 1 থাকে 1ই থাকবে। মনে করো যে আউটপুটে 0 আছে, তাহলে তুমি এস ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু যদি দাও তাহলে ওই 0টা 1 হয়ে যাবে এবং 1টা 1ই থাকবে, কারণ আউটপুটে সেট হয়। সেট মানে হচ্ছে কিউ ইকুয়াল টু 1। এবার মনে করো তুমি যদি আর ইকুয়াল টু 1 এস ইকুয়াল টু 0 দাও তাহলে এটাকে রিসেট স্টেট বলে। রিসেট স্টেট মানে সবসময় জানবে যে কোনো সার্কিটের রিসেট মানে ওটা 0 ভ্যালুতে চলে আসে, আর সেট মানে হচ্ছে 1 ভ্যালুতে চলে আসে। এরপরে দেখবে অনেকগুলো আইসি তোমাদের দেখাবো যেখানে প্রিসেট আর ক্লিয়ার বলে থাকে। ক্লিয়ার মানেও 0। আমরা বলি না যে পেট ক্লিয়ার করে দিলাম, তার মানে কি পেটে যা ছিল সব বের করে দিয়েছি। তো ন্যাচারালি ক্লিয়ার মানে হচ্ছে যে সেটা 0 ভ্যালু, 0 স্টেটে চলে যাওয়া। আর 1 মানে প্রিসেট মানে হচ্ছে 1 স্টেটে নিয়ে যাওয়া। মানে সেট যেটা সেটাকেই এস্টাবলিশ করাকে বলা হয় প্রিসেট, মানে আগে থেকে। প্রিসেট মানে কি আগে থেকে 1 করে দেওয়া, আর রিসেট মানে কি আগে থেকে 0 করে দেওয়া। তার মানে সেট আর রিসেটের গল্পটাই হচ্ছে এখানে এস ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 0 মানে হচ্ছে আউটপুটে 1 হবে, আর যদি আর ইকুয়াল টু 1 এস ইকুয়াল টু 0 হয় আউটপুটে 0 হবে। যদি এস ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 0 দিই তাহলে আউটপুটে যদি 0 থাকে আগে সেই 0টাই থাকবে, যদি 1 থাকে আগে তাহলে 1টাই থাকবে। and problem is that if s equal to 1 আর equal to 1 then forbidden state হবে। বুঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে আমি শুরু করি। আজকে অ্যাটেন্ডেন্স খুবই খারাপ। যাই হোক যারা করবে না তারা নিজেদের মতো পড়ে নেবে, আমার কিছু করার নেই, কারণ অনলাইনে তো আমরা ধরে বেঁধে নিয়ে আসতে পারবো না কাউকে। বাই দ্য ওয়ে এখানটায় আমরা শুরু করেছিলাম এর আগের দিন কাউন্টার সার্কিট ডিজাইন, এবং ফ্লিপ ফ্লপটা ভালো করে পড়বে, কেননা ফ্লিপ ফ্লপ পড়লে তবেই কিন্তু ডিজাইনিং বুঝতে পারবে। এবং আরএস এর ক্ষেত্রে যেটা আছে ফরবিডেন স্টেট বাদে লাস্ট ভ্যালু স্টোর, সেট, রিসেট, সাথে টগলটা জুড়তে হবে জেকেতে। আর টি ফ্লিপ ফ্লপে লাস্ট ভ্যালু স্টোর টগলই থাকবে, কারণ সেট রিসেট তো অল্টারনেট। টগল মানে হচ্ছে একবার রিসেট একবার সেট, একবার রিসেট একবার সেট, বা একবার সেট একবার রিসেট, হোয়াট এভার ইট ইজ। আমরা চলে আসি এবার আজকের সার্কিট ডিজাইনিং এ। লাস্ট ডে উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য অ্যাসিনক্রোনাস কাউন্টার and we have seen that different type of asynchronous counter. What does it mean by asynchronous counter? Asynchronous counter means all the flip-flops are not clocked simultaneously. এবং এটার ছবিও আমরা দেখেছি বিভিন্ন রকম। আমরা দেখেছি যে যেমন ধরো ফর এক্সাম্পল এই সার্কিটটা, এখানে একটাই ফ্লিপ ফ্লপকে আমরা ইনিশিয়ালি ক্লক দিয়েছি, এন্ড বাকি ফ্লিপ ফ্লপ গুলো দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ যেটাকে ক্লক দিয়েছি তার আউটপুটটা নেক্সট ফ্লিপ ফ্লপটাকে ক্লক করেছে, তার আউটপুটটা নেক্সট ফ্লিপ ফ্লপে ক্লক করেছে, তার আউটপুটটা নেক্সট ফ্লিপ ফ্লপে কাট করেছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ক্লকিংটা আছে অল আর নেগেটিভ এজ ট্রিগার্ড, কারণ এখানে বেসিক্যালি এটা, আমি তোমাদের ছবিটা দেখাতে পারছি কিনা জানি না, আর একটু বড় করি, লেট মি সি, 200% করে দিচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা ক্লকই কিন্তু বাবল লাগানো আছে, প্রত্যেকটা ক্লক বাবল লাগানো আছে, তার মানে এটা নেগেটিভ এজ ট্রিগার্ড ক্লক। আর বাবল যদি না থাকে তাহলে পজিটিভ এজ ট্রিগার্ড ক্লক। আর তোমরা জানো যে ফ্লিপ ফ্লপের ক্লক বেসিক্যালি এজ ট্রিগারিং, সুতরাং আমরা এই প্রসেসটা থেকে বুঝতে পারছি যে আমি এগুলো আলোচনা করেছি, ন্যাচারালি এগুলো বলবো না, এরপরে তো খাতায় নোট পাঠিয়ে দেবো, প্রবাবলি যদি আজকে হয় তো আজকে পাঠাবো, নইলে নেক্সট দিন পাঠাবো, হোয়াট এভার ইট ইজ। তাহলে আমরা দেখেছি সো ফার দিস ইজ দ্য ডিসকাশন উই হ্যাভ ডান। আচ্ছা আমি এই যে ডাইমেনশনটাতে রেখেছি এটা তো তোমরা দেখতে পাচ্ছ তো পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা যদি অসুবিধা হয় বলো, আমি জুম করে দেবো। এবার তাকিয়ে দেখো, আমরা নেক্সট দিন আবার দেখেছি যে
স্যার আপনি এই যে বিভিন্ন রকমের সার্কিট করলেন সেটাকে কি করে ডিজাইন করলেন আমি বুঝিয়েও দিয়েছি। নট অনলি দ্যাট, তার পাশে টাইমিং ডায়াগ্রাম দেওয়া আছে। টাইমিং ডায়াগ্রাম মানে ক্লক সিকোয়েন্সের সঙ্গে আউটপুট। কিন্তু সার্কিটটাকে ডিজাইন করতে গেলে সেই রুল প্রিন্সিপাল সবই এখানে বলে দেওয়া আছে। এর আগের দিন বুঝিয়েও দিয়েছি জিনিসটাকে। আজকে চলে আসি সিনক্রোনাস কাউন্টারে। সিনক্রোনাস কাউন্টার, আচ্ছা আমি একটা কথা বলি আজকেও, যদি মনে করো যে আমার এটা ওয়াইন্ড আপ হলো না, তাহলে তোমরা রিজয়েন করবে। কেননা এই ক্লাসগুলো বেসিক্যালি 40 মিনিটের টানা খুব মুশকিল, কেন তার মধ্যে 5 মিনিট শুধু জয়নিং এ চলে যায়। 30 মিনিট 35 মিনিটের মধ্যে ক্লাস টানা যায় না, কেন নর্মাল হয়তো তোমাদের অফলাইন ক্লাস প্রায় 1 ঘন্টা পাই আমরা আগে পিছিয়ে জুড়ে। তো ন্যাচারালি সেই জায়গাটা এখানে যেহেতু কমে যায় না, যে ক্লাসের ফ্লোটাও কম, তারপরে বুঝতে সময় লাগে, ন্যাচারালি অনলাইনের আদার ইস্যুস গুলো আছে। তো আজকে যদি দেখো যে কমপ্লিট করতে পারলাম না, আমি আগে থেকেই বলে রাখছি হয়তো আমার রিজয়েন করাতে হবে, এবং রিজয়েন করে নেবে যদি দেখো যে আমি হঠাৎ করে কেটে গেল। আর যদি মনে করো যে আমি বলেই দিলাম যে না ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে, তাহলে হয়ে গেল। এর আগের দিন আমরা দেখেছি তাহলে অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টার উই হ্যাভ সিন দ্যাট দ্য এভরি ফ্লিপ ফ্লপ আর নট ক্লক সাইমালটেনিয়াসলি। যদিও এটার মানেটা আমি একটু আগেই বুঝিয়ে দিলাম যে একটা ফ্লিপ ফ্লপে এক্সটার্নাল ক্লক দেবো, আর বাকি ক্লক গুলো আউটপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ থেকে নেক্সট, তারপরে আউটপুট অফ দ্য মানে আউটপুট অফ দ্য প্রিসিডিং ফ্লিপ ফ্লপ মানে তাকে নেক্সট ফ্লিপ ফ্লপকে ক্লকিং করবে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এবার দেখো এইটা যদি দেখো তাহলে আমি এইটাকে একটু বলে দিই। দেখো এই জায়গাটায় তাকালে পরে এখানে দেখো ক্লকটা মুভ করছে, এখান থেকে আমার কার্সারটাকে ফলো করো, ইট ইজ জাস্ট লাইক এ ঢেউ, ঢেউয়ের মতো যাচ্ছে। তার মানে জাস্ট রিপল হচ্ছে, মানে ডেটাটা যেন রিপল করে গেল। সেই জন্যই এই ধরনের কাউন্টারটাকে অ্যাসিনক্রোনাস কাউন্টার বা রিপল কাউন্টার বলে। সিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টারে চলে আসি। সিনক্রোনাস কাউন্টার কি? তাহলে অ্যাসিনক্রোনাসে যদি আমরা দেখি যে এনি অফ দ্য ফ্লিপ ফ্লপ is affected activated by the clock signal, and rest of the flip flop are triggered by the output of the preceding flip flop, তাহলে সেটা অ্যাসিনক্রোনাস। তাহলে সিনক্রোনাস মানে অল দ্য ফ্লিপ ফ্লপস আর ক্লক সাইমালটেনিয়াসলি অর প্যারালালি, যেগুলো প্যারালাল কাউন্টারে বলা হয়। কিরকম আমি এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। এই সার্কিটে আজকে ডিজাইন করব, করে বুঝিয়ে দেবো। এখন যখন দেখবে তখন মনে হবে চোখে কি দেখছি, এটা তো পাগলের মতো অবস্থা, কিন্তু কিছুই না। দেখবে যখন বোঝাবো তখন ইজি। দেখো তিনটে টি ফ্লিপ ফ্লপ আছে এবং অল দ্য ফ্লিপ ফ্লপ আর ক্লকড সাইমালটেনিয়াসলি। এটা কিন্তু পজিটিভ এজ ট্রিগারিং করা আছে, নেগেটিভ না, কেন বাবল নেই এখানে। দেখো অল দ্য ফ্লিপ ফ্লপস আর সাইমালটেনিয়াসলি ক্লক, মানে যে ক্লক সিগন্যালটা আছে সাইমালটেনিয়াসলি ক্লক মানে হচ্ছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে একই সঙ্গে ক্লক দেওয়া হবে। তার মানে দেখো এই যে কাউন্ট পালস মানে কিন্তু ক্লক, এইটা মাথায় রাখবে। কেন কাউন্টার মানে কি? হুইচ ইজ কাউন্টিং দ্য ক্লক পালসেস, তাহলে এইটাকেই কাউন্ট পালস বলে। এতে এই জায়গাটা যেন ভুল না হয় যে স্যার এখানে ক্লক কোথায় পাচ্ছেন আপনি। এই কাউন্ট পালস মানে ক্লক পালস, মানে যেটা দিলে কাউন্টটা ইনিশিয়েট হবে সেটাকেই কাউন্ট পালস বলে। আর ফ্লিপ ফ্লপ যে কাউন্টের পালসটাকে কাউন্ট করবে সেটাই কাউন্ট পালস। সুতরাং এটাই ক্লক, কিন্তু এটা মাথায় রেখো। তাহলে এই দেখো এখানটা এই সার্কিটটা সবকটা ফ্লিপ ফ্লপ একসঙ্গে ট্রিগারিং হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে সার্কিটটা ডিজাইন করলাম কি করে? আমি যেভাবে যাব বুঝতে যদি না পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করব। যেটুকু বললে তোমাদের কাজে হয়ে যাবে এবং তোমরা ডিজাইন করতে পারবে সেটুকুই বলবো। এবার আমরা দেখেছি কাউন্টার বেসিক্যালি দু রকম, এর আগের দিনও আমরা বুঝেছি। ওয়ান ইজ বাইনারি রেগুলার সিকোয়েন্স আপ কাউন্টার, এই সিকোয়েন্স কাউন্টার, আরেকটা ইরেগুলার কাউন্টার। বাইনারি সিকোয়েন্স কাউন্টার মানে কি? আমরা দেখেছি যে যদি মনে করো আমি 3 বিট বাইনারি কাউন্টার করি, তাহলে আমরা এর আগের দিন বুঝিয়েছি 3 বিট বাইনারি কাউন্টার মানে আই নিড 3টে ফ্লিপ ফ্লপ and it will count from 000 to 111 or vice versa হতে পারে 111 to 000, মানে 0 to 7 সবকটা স্টেটকেই কাউন্ট করবে। যদি সেটা কাউন্ট করে তাহলে তাকে বলবো বাইনারি রেগুলার কাউন্টার। আর যদি এরকম কাউন্টার হয় কি দেখাবো, আজকেই দেখাবো যদি পসিবল হয়, পসিবল হবেও আশা করি। যদি এমন হয় যে কাউন্টার একটা 3 বিট বাইনারি কাউন্টারই ধরো, but the counter is counting something like এরকম 0 0 1 2, তারপরে করলো 4 5 6, তার মানে 3 আর 7 এই দুটো নাম্বারকে কাউন্ট করলো না, তাহলে ওর রেগুলার যে সিকোয়েন্স 0 to 7 সেটা কাউন্ট করলো না। ন্যাচারালি দ্যাট টাইপ অফ কাউন্টার ইজ কল্ড ইররেগুলার কাউন্টার। আমি কি বোঝাতে পারলাম কথাটা? স্যার একবার বলুন, কতটা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হতেই পারে, নেটওয়ার্ক ইস্যুস থাকে, এগুলোই তো অনলাইনের সমস্যা। ঠিক আছে, নো প্রবলেম।
বাইনারি সিকোয়েন্স কাউন্টার মানে হচ্ছে, সাপোজ বাইনারি সিকোয়েন্স বলতে কি মনে করো, আমরা যেমন ধরো ট্রুথ টেবিল করেছি 3 বিট বাইনারি, তোমরা জানো তিনটে যদি ভেরিয়েবল থাকে তার ম্যাক্সিমাম ইউজেবল কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8, এবং সেটা হচ্ছে 0 থেকে 7, তার মানে 8। যদি 4টে ভেরিয়েবল থাকে তাহলে তাদের ম্যাক্সিমাম কম্বিনেশন 0 টু 15 মানে টোটাল 2 টু দি পাওয়ার 4 মানে 16, 0 টু 15 মানে 16 নাম্বার অফ কাউন্টস, কারণ 0 থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হলে 1 টু 16 হতো। তো ন্যাচারালি কাউন্টারও কিন্তু বেসিক্যালি তাই, ওই যে আমরা ট্রুথ টেবিলটা করেছি, ওই ট্রুথ টেবিলটাই আমরা 0 0 0 থেকে 1 1 করেছি না। তোমরা যখন কাউন্টার সার্কিট হবে তখন দেখবে, যখন ম্যাডামরা সার্কিটটা দেখাবে, এখন তোমাদের কাছে মনে হচ্ছে কি করে হয়, দেখবে যে কাউন্টার হচ্ছে এমন একটা সার্কিট যেখানে ক্লক পালস দিলে পরে একটা করে, প্রথম ক্লক পালসটা দিলে 0 0 0 দেখাবে, দ্বিতীয় ক্লক পালসটা দিলে 0 0 1 দেখাবে, তৃতীয় ক্লক পালসটা দিলে 0 1 0 দেখাবে, ভালো করে বোঝো আমার কথাটা। চতুর্থ ক্লক পালসটা দিলে ও 0 1 1 দেখাবে, মানে 3। কেন 4 নম্বর ক্লক পালস দিলাম, মানে ও 0 1 2 3, দেখো ও কিন্তু 4টেই কাউন্ট দিয়েছে। তোমাকে বুঝতে হবে কেন আমাদের কাউন্ট সিকোয়েন্স শুরু হয় 0 থেকে, তার মানে একটা কাউন্ট ডিকে থেকে শুরু হয়, তাই না? তো ন্যাচারালি দেখো আমি যে কটা ক্লক পালস দিলাম কাউন্টার কিন্তু সে কটাই দেখালো। তো আমরা দেখবো বেসিক্যালি এইভাবেই হয়, এর আগেও যে সার্কিটটা করেছি সেটা তাই, আমরা একটা করে ক্লক দেবো, কাউন্টার একটা করে সার্কিটের আউটপুট দেখাবে, এবং সেই আউটপুটটা হচ্ছে 0 0 0 থেকে 1 1 1। তো 3টে বিটের কাউন্টার মানে আই নিড 3 ফ্লিপ ফ্লপ। যেমন আমরা এবিসি 3টে ভেরিয়েবল নিই, তো এবিসি আমাদের ফ্লিপ ফ্লপ দিয়ে যখন কোনো সার্কিট ডিজাইন করব, তার মানে ফ্লিপ ফ্লপের আউটপুট বা ফ্লিপ ফ্লপটাকে ওই ভেরিয়েবল দিয়েই আইডেন্টিফাই করা হয়। মনে করো আমার প্রথম ফ্লিপ ফ্লপটা হচ্ছে এ, তার মানে এই যে ফ্লিপ ফ্লপটা আছে তার যে কিউ ভ্যালু, দ্যাট ইজ বেসিক্যালি কিউ এ, মানে আউটপুট অফ এ, বুঝতে পারলাম কি? আর তার ইনপুটটা হবে, মনে করো যদি টি ফ্লিপ ফ্লপ দিয়ে করি তাহলে তার ইনপুটটা হবে টি এ। সিমিলারলি মনে করো বি ফ্লিপ ফ্লপ নিয়েছি, তাহলে তার আউটপুটটা হবে কিউ বি, বা ডাইরেক্টলি বি লেখে, এবং তার ইনপুটটা হবে টিবি, মানে টি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি কাউন্টার ডিজাইন। যদি আমি সি 3টে ভেরিয়েবলের হয় তাহলে 3টে ফ্লিপ ফ্লপ, তাহলে সি ফ্লিপ ফ্লপ যেটা নেব সেটার আউটপুট হবে সি আর ইনপুট হবে টি সি, কেন টি ফ্লিপ ফ্লপ দিয়ে করছি। যদি এটা আমি জেকে দিয়ে করতাম তাহলে জেসি কেসি হতো, কেন দুটো ইনপুট থাকে। এবার এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মুখে বললে না তোমাদের কাছে অ্যাবসার্ড লাগবে, সেজন্য স্লোলি আমরা ডিজাইনে আসি, এবং তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে যে ডিজাইনটা অ্যাকচুয়ালি হয় কি, মনে হচ্ছে কি না কি কিভাবে করবো, কিচ্ছু না, আমি যেভাবে বোঝাবো একদম জলের মতো পরিষ্কার বুঝবে। শুধু আমি একটাই রিকোয়েস্ট যে তোমরা ফ্লিপ ফ্লপটাকে ভালো করে পড়ো। আচ্ছা, আর এক্সাইটেশন টেবিল অফ ফ্লিপ ফ্লপটা পারলে কাছে রাখো, এর আগের দিন বলেছি, নাহলে আমি দেখিয়ে দেবো এখানে একটা ক্ষেত্রে। আমি একটা রেগুলার সিকোয়েন্স কাউন্টার প্রথমে ডিজাইন করব। রেগুলার সিকোয়েন্স কাউন্টার মানে কি, দ্যাট উইল কাউন্ট ফ্রম 0 0 0 টু 1 1 1 বা 1 1 1 1। আমি মনে করো একটা 3 বিট বাইনারি রেগুলার সিকোয়েন্স আপ কাউন্টার ডিজাইন করছি। আপ মানে যে কাউন্টারটা 0 থেকে 7 কাউন্ট করবে, মানে কম থেকে বেশিতে যাচ্ছে, এই জন্য আপ, ঠিক আছে? তাহলে 0 থেকে 7-এ গেলে এটাকে বলা হয় আপ কাউন্টার। আমি একটা রেগুলার বাইনারি আপ কাউন্টার ডিজাইন করব, তাহলে আমি 3 বিট রেগুলার বাইনারি আপ কাউন্টার ডিজাইন করতে চাই, তাহলে আমার একটা কোশ্চেন যে আমার কটা ফ্লিপ ফ্লপ লাগবে এন্ড কাউন্টারটা কত থেকে কত কাউন্ট করবে, দেখি তোমরা বলতে পারো কিনা। 3টে ফ্লিপ ফ্লপ লাগবে আর 0 থেকে 7 কাউন্ট করবে তো? করবে, ফাইন, এভরিবডি এগ্রিড? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এই জায়গাটায় দেখো আমার এখানে রুলগুলো সব বলেই দেওয়া আছে, কটা ফ্লিপ ফ্লপ লাগবে কি না, আমি এগুলো আর বলছি না, তোমাদের কেন মুখেই আমি বলে দিয়েছি এগুলো, ঠিক আছে? অল দিস থিংস আর গিভেন হিয়ার। আমার যদি n নাম্বার অফ n বিট কাউন্টার ডিজাইন করতে হয়, মানে আমি এখানে 3 বিট করেছি, তাহলে 3টে ফ্লিপ ফ্লপ হবে, তাহলে সেটা কাউন্ট করবে ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n - 1, মানে 0 টু 2 টু দি পাওয়ার n - 1, আর কাউন্ট করবে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, কাউন্টটা হবে 0 থেকে 2 টু দি পাওয়ার n - 1। ফর এক্সাম্পল, তাহলে যদি আমার n = 3 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3 - 1, তার মানে 7, তাহলে it will count from 0 to 7 and it will maximum count up to 8, মানে 0 to 7 মানে 8, you know that। তার মানে আমি একটা কাউন্টার ডিজাইন করতে চাইছি, that counter will count from 0 to 7 and it's a 3 bit binary regular up counter, that means it will count from 0 1 2 3 4 5 7, এই 7-এ পৌঁছানোর পরে ও আবার ঘুরে আসবে 0-তে, আবার ইট উইল কাউন্ট ফ্রম 0 to 7, তার মানে কি আমি ক্লক দিয়েই যাব আর ও শুধু 0 to 7 0 to 7 0 to 7 0 to 7 কাউন্ট করতেই থাকবে। And that's why this is a counter circuit and which is counting from 0 to 7 and it's a basically binary regular sequence, কারণ all the states from 0 to 7 are covered। এবার কোশ্চেন হলো যে, হ্যাঁ বলো।
স্যার একটা ডাউট আছে, বলছি ধরুন মানে প্রতিবার আমি ক্লক পালস দিচ্ছি, তো প্রতিবারের ক্লক পালসে ধরুন মানে ফার্স্ট কেস যখন ক্লক পালস দিলাম তখন ওটা 0 থাকলো, তারপরে 0 0 যখন 0, ক্লক হ্যাঁ। পালস অ্যাপ্লাই করলাম তখন ওটা 0 0 1 হলো, মানে একটা হুম। করে বাড়ছে তো না পুরো রেঞ্জটা একবার করে কাউন্ট করছে একটা ক্লক পালসে? একটা ক্লক পাস ডাউন না, অ্যাকচুয়ালি আমরা যেহেতু ইনিশিয়াল যে কোনো ফ্লিপ ফ্লপই রিসেট পজিশনে 0 থাকে, 0 0 0, ন্যাচারালি 0 স্টেটটা তো একটা স্টেট, তাই নাকি? হ্যাঁ কাউন্টারে যখন তুমি কাউন্ট করবে তখন তো ওটা একটা স্টেট। তাহলে হ্যাঁ ক্লক যখনই দিচ্ছ, মানে ক্লক তুমি যদি 0 স্টেটটাকে কনসিডার করো, তাহলে দেখো প্রত্যেকটা স্টেটে মানে তোমার তোমার লজিক অনুযায়ী যে আমি তো স্যার কিছু ক্লক না দিলেও ইনিশিয়ালি 0 0 হয়, ব্যাপারটা তা না। সেটা হচ্ছে ক্লিয়ার স্টেট ফ্লিপ ফ্লপ পরে দেখতে পাবে আমাদের ক্লিয়ার বলে, যেমন এর আগের দিন আমরা দেখিয়েছি এখানে এই ফ্লিপ কাউন্টার সার্কিটটার ক্ষেত্রে ক্লিয়ার পয়েন্ট ছিল না, এই ক্লিয়ার পয়েন্ট মানে সবগুলোকে 0 করে দেওয়া হলো। কিন্তু ইউজুয়ালি যদি 0 না করি, মনে করো যে কোনো একটা কাউন্টার এইরকম আছে, এখানে 1 1 1 1 1 1, এই ফ্লিপ ফ্লপটাতে 4টে 1 আছে, 4টে 1 এর পরে ক্লক মারলেই ওটা 0-তে যাবে, ঠিক আছে? ন্যাচারালি কাউন্টার 0 থেকে 7 মানে হচ্ছে ইট উইল কাউন্ট ফ্রম 0 0 0 টু 1 1 1। এই যে 1 1 1 0 1 2 3 4 5 6 7, 7 মানে কি 1 1 1, তাহলে 1 1 1 যেই পৌঁছালো, তাহলে আমি এবার যখন ক্লক দেবো, ও ক্লক দিলেই কিন্তু আবার 0-তে ফিরে যাবে, তারপরে আবার ও 0 থেকে 7 কাউন্ট করবে। এবার তুমি বলো তোমার লজিকটা ঠিক কিনা, না বুঝতে স্যার আমি পারলাম কি? এটা জিজ্ঞেস করিনি। তাহলে ক্লক দিলে ও 0-তে যায়, আবার ক্লক দিলেই 1-এ আসে, তাহলে প্রত্যেকটা ক্লকই তো সিকোয়েন্স চেঞ্জ করে। কিন্তু আচ্ছা যখন হ্যাঁ তুমি বুঝতে পেরে কাউন্টার, গেছি এবার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ তো স্যার আমি তুমি বুঝেছি। যখন 1 1 আছে তখন কিন্তু ক্লক না দিলেও কিন্তু 0-তে ফিরে যাবে না, ওইখানেই হ্যাঁ দাঁড়িয়ে হ্যাঁ থাকবে। হ্যাঁ। মানে প্রতিটা এবার ক্লক ক্লকে তুমি দিলেও আবার একটা করে 0-তে ফিরে ইনক্রিমেন্ট যাবে, করছো? একটা করে ইনক্রিমেন্ট করবে, বুঝতে পারলাম কি? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, ন্যাচারালি ওটা একটা রিপিটেশন সাইকেল চলতে থাকে। এবার কোশ্চেনটা হলো যে স্যার ঠিক আছে, আপনার কথাই ঠিক, এবার তাহলে স্যার সার্কিটটা কাজ করে কি করে? দেখো, তার মানে সার্কিটটা কাজ করবে এই অনুযায়ী। দেখো, আমরা শুরু করি, মনে করো এই এই সার্কেলটাকে আমি যে কোনো ডাইরেকশনে ঘোরাতে পারি চাকাটাকে, মানে প্রথম হবে আমাকে 0 0 0 দেবে, তারপরে 0 0 1 দেবে, আর এই যে অ্যারো ডাইরেকশনটা এটা হচ্ছে 0 0 1 যদি এখন থাকে, ক্লক দিলে পরে 0 0 1-এ পৌঁছাবে। তার মানে এটা যদি প্রেজেন্ট স্টেট হয়, এটা হয়ে গেল নেক্সট স্টেট, তারপরে ক্লক দিলে এটা হয়ে গেল তার নেক্সট স্টেট। আমি যখন ক্লক দেব তার আগের স্টেটটা হচ্ছে ওই পজিশনের প্রেজেন্ট স্টেট, ক্লক দিলে তার নেক্সট যেটা তৈরি হলো সেটা হলো তার নেক্সট স্টেট। এবার এই যে 0 1 0-তে আসলো, 0 1 0-তে আসার পরে আবার যদি ক্লক না দিই তাহলে এখানেই থেকে যাবে কিন্তু কাউন্টারটা। এবার ক্লক দিলে পরে, ক্লক দেওয়ার আগে তাহলে এটা আছে, তাহলে এটা তার প্রেজেন্ট স্টেট, ক্লক দিলে পরে এটাই আসলো, এটা তার নেক্সট স্টেট। এবার এই যখন এখানে পৌঁছালাম, ক্লক না দিলে এখানেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু ও 0-তে পৌঁছাবে না কখনোই। এবার এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকলো, যতক্ষণ না সিগন্যাল পাবে ও যেতে পারবে না, তাহলে ক্লক সিগন্যাল দিলে পরে এইটা তখন তার প্রেজেন্ট স্টেট হয়ে গেল, যেটা তার নেক্সট স্টেট। আমি কি বোঝাতে পারলাম কি করে স্টেট গুলো চেঞ্জ হয়? ইয়েস স্যার। আচ্ছা, এইবার এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটাকে বলা হয় স্টেট ডায়াগ্রাম, ঠিক আছে? আমি খুব সিম্পল হয়তো তোমাদের বোঝাচ্ছি, কেন তোমাদের শর্ট টাইমের মধ্যে বোঝাতে হয় তো, সেই জন্য। আমার দেখো এখানে সব ডেফিনেশন দেওয়া আছে, স্টেট ডায়াগ্রাম কাকে বলে, স্টেট ইকুয়েশন কাকে বলে, স্টেট ডায়াগ্রামকে আমি একদম সিম্পল হতে বোঝাই। ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট, ফ্লিপ ফ্লপের আউটপুট গুলো, যেটাকে আগে আমরা আউটপুট বলতাম, ইনপুট বলতাম, ওইগুলোকে এখানে নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ফ্লিপ ফ্লপে যেহেতু স্টেট চেঞ্জ হয়, 0 1 সেট রিসেট, এই জন্য স্টেট চেঞ্জ বলে এটাকে। তো ন্যাচারালি যে ট্রুথ টেবিলটাতে ফ্লিপ ফ্লপটা কাজ করে উইথ হ্যাভিং প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট ইনপুট আউটপুট ইজ কল দ্য স্টেট টেবিল। মানে যেমন কম্বিনেশনাল সার্কিটে যেটাকে আমরা ট্রুথ টেবিল বলতাম, মানে অপারেশনাল টেবিল অফ দ্য সার্কিট, ইন কেস অফ সিকোয়েন্সিয়াল সার্কিট ইট ইজ নোন অ্যাজ স্টেট টেবিল। এবার এই স্টেট টেবিলটাকেই যদি আমি পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করি তাকে বলা হয় স্টেট ডায়াগ্রাম। যেমন ফর এক্সাম্পল দিস, এটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম, দেখবে এটার পরে স্টেট টেবিলটা আছে, এই ডায়াগ্রামেরই রিপ্রেজেন্টেশন ওটা, আসছি আমি একটু পরে। তাহলে ওই যে টেবিলটা আছে, কেন আমাদের ট্রুথ টেবিল মানে কি, স্টেট টেবিল এখানে কি হবে, স্টেট টেবিল মানে হচ্ছে আই উইল হ্যাভ টু ডিজাইন এ কাউন্টার সার্কিট হুইচ উইল কাউন্ট ফ্রম 0 0 0 টু 1 1 1। দেখো তাই করা আছে, এখানে 0 0 0, তার থেকে ঘুরে 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 এখানে পৌঁছালো 1 1 1। এবার একটু আগে আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার 0টাতে তো ক্লক দিতে হয় না, এই জায়গাটাই থেকে বোঝা যায়। আমি যদি ক্লক না দিই তাহলে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে, ক্লক দিলেও এখানে আবার 0-তে গেল, তাহলে ক্লক দিলে তবে 0-তে যায়, তাহলে সেইটাও তো একটা কাউন্ট সিকোয়েন্সের মধ্যে ঢুকবে। সুতরাং আবার 0 থেকে দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা কাউন্ট করলে করছে প্রত্যেকটা সাইকেলে।
সেই জন্যই ইটস এ বেসিক্যালি 0 to 7 কাউন্ট অ্যান্ড বেসিক্যালি 2 to the power 3, তার মানে ইটস এ mod 8 কাউন্টার। আসছি সেটার জন্য। আর এই যে স্টেট টেবিল থেকে যে আমরা স্টেট টেবিল মানে কি, বেসিক্যালি আমি যেটা বললাম যে কম্বিনেশনাল সার্কিটের যে টেবিলটা বানাই সেটাকে বলা হয় ট্রুথ টেবিল, সিকোয়েন্সিয়াল সার্কিটের যে টেবিলটা বানাই সেটাকে বলে স্টেট টেবিল। এবার স্টেট টেবিল যখনই বানালাম সেই টেবিল থেকে আমি কার্নো সলিউশন করব। সলিউশন করলে যে ইকুয়েশনটা বেরোবে ওখানে সেটাকে বুলিয়ান নরমাল এসওপি এক্সপ্রেশন বলি, এটাও এসওপি এক্সপ্রেশনই হবে, কিন্তু যেহেতু এটা স্টেট টেবিল থেকে আসছে তাই ওই ইকুয়েশনগুলোকে বলা হয় স্টেট ইকুয়েশন। এবার আগে আমি এটাকে বুঝিয়ে নিই, তারপরে তোমাকে জিজ্ঞেস করবো যদি কোনো কোয়ারিজ থাকে। এবার তাকিয়ে দেখো আমি কি করছি। তাহলে আমার সার্কিটটাকে যদি ডিজাইন করতে হয় কিভাবে করতে হবে, প্রথমে আমি একটু বুঝিয়ে নিই। এই যে সার্কিটটা আমাকে বলে দিয়েছে যে এই সার্কিটটা তোমাকে ডিজাইন করতে, এরকম ছবি দিয়ে দিতে পারে বা তোমাকে বলতে পারে ইউ ডিজাইন এ 3-bit বাইনারি কাউন্টার হুইচ উইল কাউন্ট ফ্রম 000 to 111, বা তোমাকে বললো 4-bit বাইনারি কাউন্টার করো যেটা উইল কাউন্ট ফ্রম 000 থেকে 1111। একই ব্যাপার, গল্পটা একই, এটা রেগুলার কাউন্ট আপ সিকোয়েন্স। এইবার দেখো আমার যেহেতু 3-bit তাহলে আমার 3টে থাকবে, আমি এটাকেই বলে স্টেট টেবিল। এই যে দেখো এক্সাইটেশন টেবিল অফ ফ্লিপ ফ্লপ, এই টেবিলটা বেসিক্যালি কি আছে, এখানে আমার তাহলে 3টে ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ আমার 3টে বিট আছে 0000 to 111, 3টে ফ্লিপ ফ্লপ লাগবে বিকজ ইটস এ 3-bit বাইনারি কাউন্টার। এই 3টে ফ্লিপ ফ্লপকে আমার এখানে A2 A1 A0 দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, তোমরা ABC দিয়েও ডিজাইন করতে পারো, ঘরে বসে তোমরা ডিজাইনটা ওইভাবেই করো, কোনো অসুবিধা নেই। আমি এখানে A2 A1 A0 ধরেছি। A2 হচ্ছে MSB মানে A, A1 হচ্ছে B, A0 হচ্ছে C। তো ন্যাচারালি সেভাবেও ধরতে পারে, এখানে আমরা সুবিধার্থে তোমাদের যেহেতু প্রথম করাচ্ছি ন্যাচারালি A2 A1 A0 দিয়ে বোঝাচ্ছি। A2 A1 A0 তিনটে ফ্লিপ ফ্লপ, তাহলে এই তিনটে ফ্লিপ ফ্লপের কাউন্ট সিকোয়েন্স যেটা, সেই কাউন্ট সিকোয়েন্সটা এখানে লেখা আছে। কাউন্ট সিকোয়েন্স মানে কি, যে জিনিসটা আমাকে করতে হবে, এই যে এই জিনিসটা দেখো, ইট উইল কাউন্ট ফ্রম 000 to 111, তার মানে 0, আমার কার্সারটাকে ফলো করো, 0 1 2 3 4 5 6 7 এই অবধি আসবে, এবং 1 এর পরে যখন আমি 111 এর পরে যখন ক্লক দেবো আবার 0 তে ফিরে যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি কাউন্ট কি হলো 0 to 7। তাহলে আমি প্রথমে যে কাউন্ট সিকোয়েন্সটা আমাকে ডিজাইন করতে হবে সেটা লেফট হ্যান্ড সাইডে লিখলাম, তার উপরে নাম দিলাম সেটাকে কাউন্ট সিকোয়েন্স, আর যে ফ্লিপ ফ্লপ গুলো আছে তার ভ্যারিয়েবল গুলোকে উপরে লিখলাম। আমার যেহেতু এটা 3-bit বাইনারি কাউন্টার, তাহলে আমার 3টে ফ্লিপ ফ্লপ A2 A1 A0 দিয়ে তার কাউন্ট সিকোয়েন্সটাকে লিখে দিলাম। এবার প্রশ্ন হলো তার পাশে যে পোর্শনটা আছে সেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ ইনপুটস, কারণ আমরা এক্সাইটেশন টেবিল অফ ফ্লিপ ফ্লপ থেকে জানি যে ফ্লিপ ফ্লপের ইনপুটে কি ভ্যালু দিলে আউটপুটে এই জিনিসটা পাবো, কারণ আমরা কি চাইছি কাউন্টার আউটপুটটা যেন এইটা তৈরি হয়, তাই নাকি, তবেই তো আমি কাউন্টারের আউটপুট দেখবো। তাহলে এই আউটপুট পেতে গেলে পরে ফ্লিপ ফ্লপের ইনপুটে কি দিতে হবে। সো জেনারেলি তোমাদের একটা থাম্ব রুল বলে রাখি, ইউজুয়ালি দ্য রেগুলার কাউন্টার্স আর ডিজাইনড বাই টি ফ্লিপ ফ্লপ, আর ইররেগুলার কাউন্টার ডিজাইন বাই জেকে ফ্লিপ ফ্লপ, আর রেজিস্টার সার্কিট ডিজাইন বাই ডি ফ্লিপ ফ্লপ। আমার এগুলো লেখা আছে সবই, আমি তাও মুখে বলার জন্য বলছি। তাহলে যেহেতু আমরা এখানে রেগুলার কাউন্টার ডিজাইন করছি, তাহলে আমার কোন ফ্লিপ ফ্লপটা সুটেবল হবে, টি। টি। এবং সেই জন্য এখানে টি মানে টগল, একটাতে 0 পরেরটাতে 1, একটাতে 0 পরেরটা, ইজি, অনেক ইজি করার জন্য, কারণ আমার 0-1 এর কম্বিনেশনই তো চেঞ্জ হবে। সেই জন্য আমরা এখানে 3টে ফ্লিপ ফ্লপ নিয়েছি A2 A1 A0, তার ইনপুট কি হবে TA2, A2 ফ্লিপ ফ্লপের ইনপুট হবে TA2, A1 ফ্লিপ ফ্লপের ইনপুট হবে TA1, A0 ফ্লিপ ফ্লপের ইনপুট হবে TA0। তাহলে এই 3টে ইনপুট অফ দা ফ্লিপ ফ্লপ, যেই 3টে ফ্লিপ ফ্লপ এখানে নিয়েছি যার আউটপুট দেবে আমাকে এই 000 থেকে 111 সিকোয়েন্স, তাই সেই 3টে ফ্লিপ ফ্লপের ইনপুট কি হবে এটাকেই আমাকে বের করতে হবে। এই বের করার জন্য যে টেকনিকটা হবে সেটাই আমি এখন বোঝাবো, এই অবধি বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করো। না স্যার ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো কি এই অবধি? হ্যাঁ স্যার ঠিক আছে। বাকিরা আরো একজন দুজন শুনি। বুঝেছি। বুঝেছো তো? ঠিক আছে। আসলে আজকে মনে হচ্ছে নেটের খুব ডিস্টারবেন্স, তোমাদের কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছি না আমি। আমার কথাগুলো শোনা যাচ্ছে তো তোমাদের তরফে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নেটওয়ার্কে খুব ডিস্টারবেন্স হচ্ছে তোমাদের ওখান থেকে, কথাগুলো ভেঙে ভেঙে আসছে তোমাদের। আচ্ছা এইবার দেখো, ভাবছো বাপরে বাপ এটাকে করব কি করে স্যার, আপনি তো সবই 1-0 খেলা করছেন। দেখো কি করেছি, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে কি দিয়েছি, যে কাউন্ট সিকোয়েন্সটা আমাকে বলে দিয়েছে
বা আমাকে যদি এই ডায়াগ্রামটা দেয় ভালো, তাহলে বলবে এই ডায়াগ্রামটাকে ডিজাইন করো। যদি ভালো, তাহলে তো আমার কাছে একদম ছবির মতো পরিষ্কার কি করতে হবে। তাহলে আমি শুরু যেটা করব আর শেষ যেটা করব এই পুরো সিকোয়েন্সটাকে নিয়ে আমি এখানে কাউন্ট সিকোয়েন্স বানিয়ে নেব। আর যদি আমাকে না ওই টেবিলটা দেয়, তাহলে আমাকে বলে দেবে যে ইউ উইল কাউন্ট ফ্রম 0 to 7। তাহলে আমি 0 to 7 কাউন্ট করে নিলাম। 7 মানে হচ্ছে 3 বিট লাগবেই, কারণ আমরা 0 to 7 জানি 8 অবধি কাউন্ট করতে গেলে 3টে ফ্লিপ ফ্লপ লাগে। সো উই নিড হ্যাভ 3 ফ্লিপ ফ্লপস এন্ড উইল প্রেজেন্ট দ্য সিকোয়েন্স হিয়ার। এবার এক 1 বাই 1 যেটা করব সেটা হচ্ছে এই, আমি একটু এইটাকে স্ক্রিন আউট করছি। হ্যাঁ, আমি আগে তোমাকে এক্সাইটেশন টেবিলটা দেখিয়ে দিই। আমি এক্সাইটেশন টেবিলটা দেখাই, এবং তোমাদের কাছে যদি এক্সাইটেশন টেবিলটা থাকে তোমরা খুলে বুঝতে পারো, তাতে সুবিধা হবে। দেখো, দিস ইজ দ্য এক্সাইটেশন টেবিল অফ টি ফ্লিপ ফ্লপ। এটা তো দেওয়া আছে নোট তোমাদের। আমার যদি এখানে কি আছে, আমরা বলেছি এটা হচ্ছে প্রেজেন্ট স্টেটের লাইন, এটা হচ্ছে নেক্সট স্টেটের লাইন, তার জন্য এটা হচ্ছে ইনপুট অফ দ্য ফ্লিপ ফ্লপের লাইন। এবার তার মানে কি দাঁড়ালো, আমার যদি প্রেজেন্ট স্টেট 0 থাকে, আমার এই জায়গাটা ভালো করে বুঝে, এটা যদি প্রেজেন্ট স্টেট 0 থাকে আর ক্লক দেওয়ার পরেও 0ই নেক্সট স্টেট হয়, আবার ভালো করে বোঝো, 0 যদি প্রেজেন্ট স্টেট থাকে, ক্লক দেওয়ার পরে 0 যদি নেক্সট স্টেট হয়, তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে 0 দিতে হবে। তার মানে কি হলো, এটাকে যদি বাংলা তর্জমায় করি, তার মানে দাঁড়ালো এই যে 0 to 0 ট্রানজিশন যদি হয়, 0 ছিল 0তেই গেল, তাহলে ইনপুটে 0 দিতে হবে। যদি প্রেজেন্ট স্টেট 0 থাকে আর নেক্সট স্টেট 1 হয়, তাহলে আমাকে 1 দিতে হবে। যদি প্রেজেন্ট স্টেট 1 থাকে, নেক্সট স্টেট 0 হয়, মানে এখন 1 আছে, ক্লক দেওয়ার পরে 0 হবে, তাহলে আমাকে ইনপুটে 1 দিতে হবে। আর যদি প্রেজেন্ট স্টেট 1 থাকে, নেক্সট স্টেট 1 থাকে, তাহলে ফ্লিপ ফ্লপ ইনপুটে 0 দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার। বোঝা গেছে? এবার চলে আসো, তার এবার মানে ছবিটা। হ্যাঁ, স্যার বলো তার বলো মানে বলো। তো হ্যাঁ, কোনো চেঞ্জ যদি না করতে হয় তাহলে আমি ইনপুটে 0 দেবো, আর যদি কিছু 0 চেঞ্জ দিচ্ছি, করতে হয় হ্যাঁ তাহলে 1 দেবো। হ্যাঁ 1 দেবো। বোঝাতে পারলাম তো? এইবার চলে আসি আমি অ্যাকচুয়াল ছবিটাতে। এবার চলে আসো, দেখো এই ছবিটাতে সেটাই আছে। আমি একটা একটা করে ফ্লিপ ফ্লপ দেবো। প্রথমে এই ফ্লিপ ফ্লপটাকে নিয়ে কাজ করব, তার জন্য ইনপুট হচ্ছে এটা। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, তাহলে আমার যখন শুরু করব তখন কি আছে, প্রথমে প্রেজেন্ট স্টেট আছে 0। দেখো এই ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট 0। ক্লক দিলে পরে এই ফ্লিপ ফ্লপটাই 0 থেকে 0তে ট্রানজিশন করবে। আচ্ছা, তোমরা কিন্তু রিজয়েন করে যাবে, হ্যাঁ, কারণ টাইম শেষ হয়ে গেলে। এইটা হচ্ছে প্রেজেন্ট স্টেট 0। এবার ক্লক দিলে পরে এটা এখানে আসবে। দেখো এইখানে এই ফ্লিপ ফ্লপটার চেঞ্জটা কি হচ্ছে, প্রথমে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1। এটাতে এই A2 ভেরিয়েবল যেটা যে ফ্লিপ ফ্লপটা আছে তার সিকোয়েন্সটা হচ্ছে এই টেবিলটাকে ফলো করছে। আমি এই বারবার বলছি, এটা হচ্ছে আউটপুট অফ A2 এন্ড দিস ইজ দ্য ইনপুট অফ TA2, তাই নাকি? তাহলে আমার যদি সেটাই হয়, তাহলে TA2 এর শুরুটা হচ্ছে 0। এবার ক্লক দিলে পরে এটা শিফট করবে এখানে। আমার ভালো করে বোঝো, আমার কার্সারটা এই আসলো, ক্লক দিলে পরে 0তে আসলো। তাহলে দেখো 0 থেকে 0 ট্রানজিশন হলো, তাহলে তার ইনপুটে কত দিতে হবে, 0। তাহলে আমি দিলাম ইনপুটে 0। বুঝতে পারলাম কি? হ্যাঁ স্যার। সবাই, এভরিবডি? হ্যাঁ হ্যাঁ, স্যার। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। তাহলে আমার কি হলো, প্রথমে আমার এখানে 0 ছিল, ক্লক দিলে এখানে আসলাম, তার জন্য আমি এখানে দিলাম 0। তাহলে আমার এখন ফ্লিপ ফ্লপটা এটা হচ্ছে তার প্রেজেন্ট স্টেট। এবার এটা থেকে এটাই তখনই যাবে আবার যখন আমি ক্লক দেব। তাহলে এটা হলো এখন প্রেজেন্ট স্টেট, এটাই দাঁড়িয়ে আছে। এবার ক্লক দিলে পরে এটা এখানে চলে যাবে। তাহলে কি হলো, প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0। তাহলে কি হবে, ইনপুটে 0 দিতে হবে। দেখো তাই দেওয়া আছে 0। এবার দেখো এটা হয়ে গেল, এবার এটা এসে দাঁড়িয়ে আছে। এবার এটা প্রেজেন্ট স্টেট, এটা নেক্সট স্টেট। ক্লক দিলে পরে একইভাবে দেখো এটা চেঞ্জ হলো না কিছু, এটা 0। কিন্তু সমস্যা হয়ে গেল, যেই না এখানে আসলাম, এখানে এখন প্রেজেন্ট স্টেট 0, কিন্তু ক্লক দিলে পরে নেক্সট স্টেট হচ্ছে 1। তাহলে 0 to 1 ট্রানজিশন হলো, 0 to 1। আমার কার্সারটাকে ফলো করো, 0 to 1। তার মানে দেখো এখানে চেঞ্জ হয়েছে, মানে 1 দেবো। এবার দেখো যখন এখানে 1 দিলাম, তখন আমার এখানে তো 1 চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বুঝলাম। এবার এখন প্রেজেন্ট স্টেট এটা, এবার ক্লক দিলে নেক্সট এটা, তাহলে 1 to 1 ট্রানজিশন হলো, আবার 0। আবার 1 to 1 ট্রানজিশন হলো, আবার 0। আবার 1 to 1 ট্রানজিশন হলো, আবার 0। তাহলে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। এই অবস্থায় কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যদি না ক্লক দিই। এবার ক্লক দিলে দেখো 1 থেকে 0তে শিফট করবে। তাহলে এবার ক্লক দিলে 1 থেকে 0তে শিফট করবে। তার মানে দেখো চেঞ্জ হয়েছে 1 থেকে 0। দ্যাট মিনস দ্যাট ইজ 1 এন্ড দ্যাটস কমপ্লিট দ্য টেবিল। এই অবধি কি বোঝাতে পারলাম?
হ্যাঁ স্যার। পরিষ্কার হ্যাঁ, স্যার। প্রত্যেকে? হ্যাঁ Yes, স্যার। sir. জলের মধ্যে দেখো, Yes, sir. আমি এই জন্যই বলেছি যে আমি যখন বোঝাবো তখন দেখবে যে একদম পরিষ্কার লাগবে, কিন্তু যতক্ষণ না বুঝবে, যতক্ষণ না ফ্লিপ ফ্লপটাকে জানবে, ততক্ষণ অব্দি তোমাদের ধোয়া 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 মনে হয় স্যার কি করে হয়, কি করে হয়, বাবারে কি করে হবে। ঠিক আছে, আমি এবার তাহলে তোমাদের হাতে ছাড়ছি এইটাকে। আমি জাস্ট বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এটা তোমরাও নিজেরা করো, নিজেরা এবার মনে মনে অ্যানালিসিস করো যে সত্যি হবে কিনা। দেখো তাহলে এই এবার এটা হচ্ছে তার আউটপুট, এবার TA2 TA1 হচ্ছে তার ইনপুট। তাহলে 0 হচ্ছে প্রেজেন্ট স্টেট, ক্লক দিলে পরে 0 to 0, তার মানে 0, নো চেঞ্জ। নো চেঞ্জ মানে 0 আর চেঞ্জ মানে 1, তোমরা বুঝেই গেছো এখন। তাহলে দেখো 0 to 0 ট্রানজিশন মানে 0, এবার আসলো এখানে আবার 0 to 1 হবে এবার ক্লক দিলে। 0 to 1 মানে চেঞ্জ হলো, ওখানে দেখো 1 হয়ে গেছে ইনপুটে, তাই তো? তাহলে আমি এখানে 1 এ পৌঁছালাম। এবার দেখো এখানটা আবার 1 এ এসছি, এবার ক্লক দিলে এটা আবার 1 এ পৌঁছাবে। তাহলে 1 to 1 মানে সেম, তার মানে ওখানে দেখো 0 হয়ে গেছে, এখানে 0 হয়ে গেছে, এই যে দেখো। এবার আমি যেই না এখানে পৌঁছালাম, তাহলে এখানে হচ্ছে 1, নেক্সট হচ্ছে 0, ক্লক মারলে পরে চেঞ্জ হবে, তার মানে এখানে 1 হয়ে গেল। সিমিলারলি দেখো প্রত্যেকটা চেঞ্জে তাই করতে করতে এখানে আসলাম, তার মানে এটা কি 1 to 1 চেঞ্জ, তার মানে এখানে 0। এবার 1 to 1 আসলে তো হবে না, এটাকে তো আবার এখান থেকে ফিরে 0-তে যেতে হবে, তবে তো আমি 0-0 পাবো। কেন, তিনটে ফ্লিপ ফ্লপকেই তো 1-1 থেকে 0-0-তে ফিরে যেতে হবে, তবেই তো আমার 0-0 আসবে, তা না হলে হবে না। তাহলে এই ফ্লিপ ফ্লপটাকেও ফিরে যেতে হবে, তাহলে এই ফ্লিপ ফ্লপকে যদি ফিরে যেতে হয়, তাহলে এটা 1 থেকে 0-তে ট্রানজিশন হলো, মানে বেসিক্যালি আমাকে 1 দিতে হবে। দ্যাটস কমপ্লিট দ্য গেম। বুঝতে পারলাম কি টেবিল কি করে তৈরি হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সিমিলারলি দেখো A0 এটার জন্য আছে এটা, ঠিক আছে? এবং দেখো এখানে 0-1-0-1 সবকটাতে ট্রানজিশন হয়েছে, যেহেতু ট্রানজিশন হয়েছে না, সবগুলোই 1 হবে, এটা বুঝতেই পারছো। এবার চলে আসি যে তাহলে স্যার এইটা তো হলো সার্কিট। এবার এই সার্কিট থেকে আপনি আবার কি স্টেট ইকুয়েশন বলছিলেন, বাপরে বাপ, বুঝান তো দেখি স্যার কি করে স্টেট ইকুয়েশন হবে। তাহলে তোমার কাছে ট্রুথ টেবিল, যেমন তোমরা ট্রুথ টেবিল করেছো তেমন স্টেট টেবিল হয়ে আছে, বাকি সব সেম কম্বিনেশনের মতো। তাহলে আমার কি করতে হবে, আমরা সবসময় কি করি, লেফট সাইডের যে ভ্যালুগুলো থাকে সেটাকে কার্নো ম্যাপ ভেরিয়েবল ধরি, আর রাইট সাইডের ভ্যালুগুলোকে আমরা কার্নো ম্যাপের মধ্যে প্লট করি, তাই নাকি? এখানেও তাই। তাহলে আমার এখানে লেফট সাইডে 3টে ভেরিয়েবল আছে, তাই আই নিড এ 3 ভেরিয়েবল কার্নো ম্যাপ, এন্ড আই হ্যাভ টু সলভ 3 কার্নো ম্যাপ ভেরিয়েবল, এই 3 কার্নো ম্যাপ, 1 for TA2, 1 for TA1, 1 for TA0। আমি কি বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু সবাই আনমিউট করে যদি বলো তাহলে সুবিধা হয়, মানে আনমিউট করে রাখলে আবার এখানে নয়েজ যাবে, Yes, সেজন্য sir, বুঝতে একটু পারছি। হ্যাঁ 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 ঠিক আছে, নাহলে আমি বুঝতে পারি না, কারণ আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের। আচ্ছা নেক্সট, তাহলে দেখা যাক তো, দেখি এবার টেবিলটাকে বানাই। তাহলে আমাকে একটা কার্নো ম্যাপ সলিউশন করতে হবে যেটার ভ্যারিয়েবল থাকবে A2, A1, A0, তাতে প্রথমে TA2 এর ভ্যালু বসাবো, তারপরে T1 এর ভ্যালু বসাবো, তারপরে TA0 ভ্যালু বসাবো, যে আউটপুটটা বেরোবে সেটাই হচ্ছে এক্সাইটেশন ইকুয়েশন, স্টেট ইকুয়েশন। দেখো কি জিনিস, মজার ব্যাপার, সব লিখে রেখে দিয়েছি এখানে তোমাদের সুবিধার্থে করা আছে। আমার তো নোটের স্টাইলটা তোমরা জানো, অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ডান। এবার দেখো, এবার কার্নো ম্যাপটাকে সলিউশন করেছি। তাহলে কি আমরা জানি, আমরা রুল কি করি, A2, A1 প্রথম দুটোকে উপরে নিই, A2, A1, তারপরেরটাকে নিচে নিই। অনেক সময় দেখবে আমি রিভার্সও করেছি, কেননা বিভিন্ন সার্কিটের রিকোয়ারমেন্টে ঘুরিয়ে দিই, কেন যাতে তোমরা কখনো কনফিউজ না হও যে কি করে হবে। A2, A1, A0, তাহলে A2, A1 এর কার্নো ম্যাপ সলভ আছে, ওখানে বসিয়ে দিয়েছি। দেখো এখানে দুটোই 1 আছে, টোটাল সার্কিটে দুটো 1 আছে। এবার ন্যাচারালি এখানে দুটো 1 বসানো আছে পাশাপাশি, নাম্বার ওয়াইজ বসিয়ে দেবে, তাহলে যা পাবে এটা এখানে পেয়ার তৈরি করবে। পেয়ার তৈরি করলে এখানে এক্সপ্রেশন আসবে A1, A0। সিমিলারলি এখানে দেখো 4টে 1 আছে, 4টে 1, ঠিক আছে? এই 4টে 1 এখানে বসিয়ে দিয়েছি। 4টে 1 বসিয়ে দিলে এখানে একটু ভুল আছে, এটাকে ঠিক করতে হবে। এটা কিন্তু এই 1টাকে নিয়ে পেয়ারটা, ঠিক আছে? এই জন্যই আমি নোটটাকে প্রথমে পাঠাই না। ন্যাচারালি এখানে 4টে 1, এটা কোয়াড ফর্ম করেছে, তাহলে তার এক্সপ্রেশনটা হচ্ছে A0, ঠিক আছে? করে দেখো। আচ্ছা, সিমিলারলি লাস্টেরটা তো 8টাই 1 আছে, তাহলে 8টাই 1 মানে কি হবে, কার্নো ম্যাপের আউটপুট ইকুয়াল টু 1। তাহলে আমার এই যে তিনটে এক্সপ্রেশন বেরোলো, A1, A0, A1, A1, এইটাই হচ্ছে স্টেট ইকুয়েশন বলে। কেন, এগুলো ফ্লিপ ফ্লপের বুলিয়ান এক্সপ্রেশন, সেই জন্য এটাকে স্টেট ইকুয়েশন বলে। তাহলে আমি দেখো, আমি এখানে যে ডেফিনেশন গুলো দিয়েছি তোমাদের তো ভুল দিইনি। স্টেট টেবিল, তার থেকে স্টেট ডায়াগ্রাম। দেখো যে টেবিলটা বানিয়েছি, এই টেবিলটাকেই কিন্তু ওখানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করা আছে, গ্রাফিক্যাল।
সেজন্য এই টেবিলটাকেই এটাই ডায়াগ্রামটাকে বলা হয় স্টেট ডায়াগ্রাম। আর স্টেট ডায়াগ্রামের থেকে বা স্টেট টেবিল থেকে যে ইকুয়েশনটা বেরোলো সেটাকেই বলা হয় স্টেট ইকুয়েশন। এই হলো আমার স্টেট ইকুয়েশন। বলো কি হাতি না ঘোড়া, না আমার এটা বর্ধমানের ল্যাংচা মহলের ল্যাংচা? সিম্পল, খুব জিনিস, মুখে পড়ো, খাও, এনজয় করো, এরকমই ব্যাপার এটা, যদি লজিক্যালি বোঝো। এবার প্রশ্ন হলো যে সার্কিটটাকে বানাবো কি করে। দেখো দিস ইজ দ্য সার্কিট, এই যে এক্সপ্রেশনটা তোমাদের কি বলেছি, TA2 TA1 TA0, এটা হচ্ছে তিনটে যে ফ্লিপ ফ্লপ নিয়েছি টি ফ্লিপ ফ্লপ, তার ইনপুট এই যে দেখো, তার মানে এটা হচ্ছে A2 ফ্লিপ ফ্লপের আউটপুটকে বলবো A2। কেন দেখো আমার টেবিলটাই ছিল, আরেকবার ভালো করে দেখে নাও। আমার এই যে তিনটে আউটপুট নিয়েছি সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের A2 ফ্লিপ ফ্লপের আউটপুট, A1 ফ্লিপ ফ্লপের আউটপুট, A0 ফ্লিপ ফ্লপের আউটপুট, মানে ABC যদি তিনটা ফ্লিপ ফ্লপ নিতাম তাহলে আমার ABC দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তার ইনপুটটা হচ্ছে TA2 TA1 TA0। তাহলে আমাকে এই জায়গাটাই জাস্ট বোঝার, আর কিচ্ছু নেই কিন্তু সার্কিটটার মধ্যে। তাহলে তোমাদের কনফিউশন হবে A1 A0 A1 কি 1 কি করে দেবো। তার মানে দেখো আমি তিনটে ফ্লিপ ফ্লপ নিয়েছি, 1 2 3। তাহলে আমার কার্সারটা ভালো করে, এটা হচ্ছে A2 ফ্লিপ ফ্লপ, এটা A1 ফ্লিপ ফ্লপ, এটা A0 ফ্লিপ ফ্লপ, A2 A1 A0 রাখা আছে। তাহলে এর যে ইনপুট হবে সেটা হচ্ছে TA2। তাহলে তার টি ইনপুটে যে ফ্লিপ ফ্লপের টি তে যে ইনপুটটা দেব সেটা হচ্ছে TA2। TA2 কি আছে, TA2 আছে A1 A0। তাহলে আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এই যে ফ্লিপ ফ্লপ গুলো আছে A2 A1 A0, তার আউটপুটটাকে কিন্তু ওই ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, প্রথমেই বুঝিয়েছি এটা। সেই জন্য দেখো এই যে ফ্লিপ ফ্লপটা আছে কিউ এর আউটপুটে দেওয়া আছে A2, এটার আউটপুটে দেওয়া আছে A1, এটার আউটপুটে দেওয়া আছে, এইভাবেই কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট চলে। কারণ ফ্লিপ ফ্লপ তো সেম, তাহলে ABC লিখবো কোথা থেকে, তার আউটপুট গুলোকে দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তাহলে দেখো A2 ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে TA2, TA2 মানে কি A1 A0। তাহলে আমার কি আছে A1 মানে এটা, A0 মানে এইখান থেকে দুটো লাইন টানলাম, অ্যান্ড গেটের মধ্যে দিলাম, অ্যান্ড গেটের আউটপুটটা TA2 তে দিয়ে দিলাম, কমপ্লিট। সিম্পলি TA1 কি আছে, TA1 আছে A0, TA1 দেখো এখানে A0, এই যে A0 আছে, এটা নিয়ে যে ডাইরেক্টলি এই যে এখান থেকে A0 ঢুকছিল এখানে, এখান থেকে একটা শর্ট করে দিলাম এখানে, তাহলে TA1 হয়ে গেল। আর TA0 কি আছে, TA0 আছে 1 মানে 5 ভোল্ট। এই যে TA0 ছিল সেটার ইনপুট যেটা TA0, সেটাকে +5 ভোল্ট দিয়ে দিলাম। এবার তুমি ক্লক দিলে পরে ওটা 0 0 0 থেকে 1 1 করবে। এই তো হচ্ছে কাউন্টার সার্কিট। এই অবধি কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। না স্যার, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? সবাই রোল নাম্বারটা এন্ট্রি করে দাও। হ্যাঁ, রোল নাম্বারটা এন্ট্রি করে দিও। হ্যাঁ, এবার বাকিরা যারা জয়েন করছে করুক। তাহলে সোফার দেখো এটাই হলো রেগুলার কাউন্টার সিকোয়েন্সিয়াল ডিজাইন। আচ্ছা এবার আমি তোমাদের একটা কোশ্চেন করি, বলবে স্যার এটা তো 3 বিট কাউন্টার, তাহলে 4 বিট কাউন্টার যদি ডিজাইন করি কি করে করব। তোমাকে বললো বাইনারি 4 বিট কাউন্টার ডিজাইন করো, এন্ড ইউ হ্যাভ টু ডিজাইন ফ্রম 0 0 0 টু 1 1 1। ঠিক আছে,
সরি 0000 টু 1111, তার মানে 0 টু 15। তাহলে কি হবে আমার এখানে কাউন্ট সিকোয়েন্সটাতে কি দাঁড়াবে, এখানে 4টে 0 হবে, এখানে 4টে 1 হবে, and correspondingly the data will be changed here। ঠিক আছে, হ্যাঁ এখানে 8টা স্টেপ হবে না, সাইকেলটা আরো বড় হবে, ওটা 15টা স্টেপ হবে। তাহলে এখানে কি হবে 4টে 0 থেকে 4টে 1, আর ক্লক দিলে পরে আবার 4টে 1 থেকে 4টে 0 দিয়ে যাবে। সেটাই যদি হয় তাহলে আমার সার্কিটটাকে যদি বানাতে হয় তাহলে কি করতে হবে, আমার এখানে A2 A1 A0 এসছে, ওখানে হবে A3 A2 A1 A0। বাহ, তোমরা নিজের মতো সার্কিট ডিজাইন করো না, কি অসুবিধা আছে, তোমাদের বোঝানোর জন্য এভাবে করেছি। ABCD নিয়ে নাও, তার জন্য TA TB TC TD মিটে গেল। তাহলে কার্নোভ্যার কোয়েরিবেল যদি সলভ করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমার কার্নোভ্যার সলভ করতে গেলে তোমাকে নিতে হবে 4 ভেরিয়েবল কার্নোভ্যার, 4টে 4 ভেরিয়েবল কার্নোভ্যার হবে, 1 ফর TA, নেক্সট ফর TB, তারপরে TC, তারপর TD, and expression will be according to this। and এখানে কি হবে, ইনস্টেড অফ 3টে ফ্লিপ ফ্লপ এখানে 4টে ফ্লিপ ফ্লপ হবে, আর এখানে TA2 এর জায়গায় এখানে ফার্স্ট ফ্লিপ ফ্লপ হবে TA3, বা TAB TB মানে ABCD যদি হয় তাহলে এখানে TA উপরে হবে A, এটা TB উপরে হবে B, এটা TC উপরে হবে C, TD উপরে হবে D, and accordingly connect the circuit and you have the expression, and circuit will work automatically। সুতরাং লজিক যদি তুমি জানো এভরিথিং পসিবল। আচ্ছা, এবার আরেকটা লজিক তোমাদেরকে বলি, দেখি তো তোমরা বুঝতে পারো কিনা, খুব ভালো করে বোঝো। মনে করো তোমাকে এবার কাউন্টার সার্কিটটাকে উল্টো ডিজাইন করতে বলবো, এই ধরনের কাউন্টারও হয়। মনে করো এটা রেগুলার কাউন্টারই, এবার এই কাউন্টারটাতে কি কাউন্ট হয়েছে দেখো, এখানে 0000 থেকে 1111 কাউন্ট করেছে। তোমাকে বললো তুমি ডিজাইন এ কাউন্টার সার্কিট হুইচ উইল স্টার্ট ফ্রম 1111 and ends up to 0000। এই ধরনের কাউন্টারটাকে বলা হয় ডাউন কাউন্টার, মানে এটা কাউন্ট করবে 7 থেকে 0। আমি কি বোঝাতে পারলাম আমার কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টেবিলটা হবে এখানে, দেখো স্টেট ডায়াগ্রামটা কি হবে, কিছুই না, এই যে সাইকেলটা আছে এই সাইকেলটা চলে যাবে এখানে, আর এই সাইকেলটা চলে আসবে এখানে, করে নিয়ে পুরো টেবিলটাকে ঘুরিয়ে দাও। ঠিক আছে, মানে স্টার্টিং পয়েন্ট হবে 111 আর এন্ড পয়েন্ট হবে 000, বাকি কিন্তু স্টেট ডায়াগ্রামটা ঠিকই আছে। এবার এখানে 1 হওয়া মানে কি, এটা উল্টো দিকে ঘুরবে, কিন্তু দেখো উল্টো দিকে ঘুরবে, কিন্তু আমার কার্সারটাকে ফলো করো, এই যে চাকাটা আছে এই চাকাটাকে একটু একটা ঘাট ঘুরিয়ে দাও, তার মানে এই 111টা এখানে আসবে, দ্যাট উইল বি শিফটেড টু দিস, এই 11 এ আসবে। এবার এইখান থেকে এই চাকাটা, এবার এই চাকাটাকে যদি তুমি এখানে ঘুরিয়ে দাও আর অ্যারোগুলোকে যদি উল্টো দিকে ঘুরিয়ে দাও তাহলেই কিন্তু এই সাইকেলটা কমপ্লিট হয়। বা তোমরা নিজেরা সার্কিটটাকে ড্র করবে, স্টেট ডায়াগ্রামটা কি করবে, মনে করো এখানে 111 বসাবে, তারপরে 1 মানে কি, এটা 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, এখানে 0 এসে শেষ হলো। তোমরা নিজেরাই বানাও, তাতে সুবিধা হবে, এবি স্যারের কপি করো না। এবার একই তাহলে ডাইরেকশন অফ অ্যারো সবই সেম থাকবে, খালি পজিশনটা চেঞ্জ হবে। এবার এই 0 থেকে ক্লক মারলে 1 এ চলে যাবে। তোমাকে এই সার্কিটটা আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, মানে অ্যাসাইন মানে হোম টাস্ক দিচ্ছি, এটাকে তোমরা ডিজাইন করবে যে এ কাউন্টার রেগুলার কাউন্টার সার্কিট হুইচ উইল কাউন্ট ফ্রম 111 টু 000। এবার দেখো এই জায়গাটায় তাহলে কাউন্ট সিকোয়েন্সটা কি হবে বলে দিচ্ছি, যেহেতু তোমরা প্রথম, তাহলে এখানে কাউন্ট সিকোয়েন্স কি হবে, এই যে টেবিলটা আছে এই টেবিলটা পুরো উল্টে যাবে, উপরে 1111 হবে আর নিচে 0000 হবে, and rest of the table will be automatically, তার মানে উপরে হবে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। 0 থেকে এটা ঘুরে যাবে, আবার এই 0 থেকে ঘুরে যাবে 7 এ, and accordingly তোমাকে এই জায়গাটাকে বানাতে হবে। এখানে কি হবে, এই টেবিলটার কিছু ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, অলমোস্ট দেখে নেবে জিনিস একই থাকে উল্টে যায়। হ্যাঁ, এই জায়গাটায় রিভার্স ওয়েতে আসবে, কারণ এখানে কি হবে 1 থেকে শুরু হবে, এখানে 0 থেকে শুরু করেছে, ওখানে 1 থেকে শুরু হবে, আর তার করসপন্ডিং চেঞ্জ যেগুলো আসে সেগুলো আসবে, তোমাদের এই টেবিলটাই জাস্ট উল্টে যাবে। উল্টে যাওয়ার পরে সেই যে ডেটাটা পেলে সেই ডেটাটাকে কার্নো ম্যাপে প্লট করো, কার্নো ম্যাপ সলিউশন করো। আমি 3 বিটই দিচ্ছি, 4 বিট না, 3 বিট কাউন্টার, বাট দ্যাট ইজ এ ডাউন কাউন্টার, তার মানে হুইচ উইল কাউন্ট ফ্রম 7 টু 0। এইটা কি তোমরা ঘরে একবার ট্রাই মারবে? স্যার একটা প্রশ্ন ছিল এখানে। বলো। হ্যাঁ স্যার, বলছি যখন ফার্স্ট টাইম আমি কাউন্টারটা স্টার্ট করছি, ধরুন আমি কিছু ডেটা ফিড করিনি, তাহলে তো আমি অ্যাজিউম করতে পারি যে 0 আছে ওখানে? না, 0 আছে ওখানে এটা অ্যাজিউম করতে পারো, কিন্তু এখানে যেহেতু তোমাকে বাইনারি রেগুলার কাউন্ট সিকোয়েন্স বলেছে, মানে কাউন্টার উইল স্টার্ট ফ্রম 111, মানে ইট ইজ কনসিডার্ড প্রিসেটেড 111। যেমন আমরা ডাউন কাউন্টারে কনসিডার করি যে
প্রি রিসেটেড 000 ক্লিয়ার, তেমনি আচ্ছা। এখানে স্টার্টিং পয়েন্টটাকে 1 ধরে নেবে। আচ্ছা, মানে আমি 1 থেকেই শুরু করছি। হ্যাঁ 1 থেকেই শুরু করবে। এবং আচ্ছা, তার নাহলে কি হবে, তোমার কি হবে, কিছুই না, এখানে একটা এক্সট্রা রো ঢুকবে, তুমি আর কার্নো ম্যাপে মিলাতে পারবে না। ওই জন্য আমি ওই প্রবলেমটাকে তোমাদের হাতে দিচ্ছি না। ওকে স্যার। কারণ এখানে তাহলে কি হবে, একটা এক্সট্রা রো ঢুকে যাবে, আর তোমার এখানে 8 এ 8 আছে, ওখানে কি হবে 8 এ 9 হয়ে যাবে, তাহলে একটা রো যাবে কোথায়, ওই জিরোটাকে তোমরা মিলাতে পারবে না। ওই জন্য তোমাদের ওই প্রবলেমটা দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি আরেকটা জিনিসে, দেখো তো দেখি এটা বুঝতে পারো কিনা। এটা হচ্ছে রেগুলার কাউন্ট সিকোয়েন্স। এবার একটা করি ইররেগুলার কাউন্ট সিকোয়েন্স। ইররেগুলার কাউন্ট সিকোয়েন্স কি, এইরকম একটা সার্কিট। জিনিসটাকে বোঝো। তোমাকে বলেছে যে ইউ ডিজাইন এ কাউন্টার, খুব ভালো করে বোঝো, মানে মাথা খাটিয়ে আগে। যদি সার্কিটটা বোঝো তাহলে দেখবে বাকি জিনিস খুব সোজা। এই ধরনের, এই জন্য স্টেট ডায়াগ্রামটা খুব ইজি কাউন্টার সার্কিট ডিজাইনের ক্ষেত্রে। তোমাকে বলেছে ইউ ডিজাইন এ কাউন্টার সার্কিট হুইচ উইল কাউন্ট 0 to 7 বাট ইট ওয়ন্ট কাউন্ট 3 and 7 পজিশন। মানে একটা কাউন্টার সার্কিট ডিজাইন করো যেটা কাউন্ট করবে, কিন্তু এটা কাউন্ট করবে না 3 এবং 7 নম্বর পজিশনকে। তাহলে কাউন্টারটা কি করলো, কাউন্টারটা স্টার্ট করবে 0 থেকে, কারণ 0 তো কাউন্ট করবে বলেছে, 1 কাউন্ট করবে বলেছে, 2 কাউন্ট করবে বলেছে, কিন্তু 2 এর পরে 3 কে কাউন্ট করবে না, সেজন্য 3টা বাইরে আছে। তার মানে আমি এখানে এই যে স্টেট ডায়াগ্রামটা দেখেছি, তার মানে কি এই 3টা এখানে আসার কথা ছিল কিন্তু নেই। তার মানে 2 থেকে 4 এ চলে যাবে, 4 এর পরে 5 এ যাবে, 5 এর পরে 6 এ যাবে, 6 এর পরে 0 তে চলে যাবে, সে 7 কে কাউন্ট করলো না। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা কি? হ্যাঁ স্যার। বোঝা গেছে কি? তাহলে কি এটা রেগুলার কাউন্টার না ইররেগুলার কাউন্টার? স্যার ইররেগুলার। সবাই কি এগ্রিড কথাটার সঙ্গে? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এইটাতে দেখে তোমাদের মনে হচ্ছে ছবিতে তো মা দুর্গার সঙ্গে মহিষাসুর, সরস্বতী, লক্ষ্মীর জুড়িয়ে দিলেন স্যার, করবো কি করে? খুব সিম্পল, কিচ্ছু নেই, টেকনিক একদম সিম্পল। আমি যেভাবে বোঝাবো, আমার যদি লজিকটাকে বোঝো তাহলে এভরিথিং ক্যান বি ডান। দেখো, তো আমি তোমাদের যে লজিকটা বলছি, তাহলে আমাকে 3 বিট কাউন্টার বলেছে, তো আমাকে 3টে ফ্লিপ ফ্লপ নিতে হবে। আমি বলেছি রেগুলার কাউন্টার যদি ডিজাইন করো, ইউজুয়ালি টি ফ্লিপ ফ্লপ প্রেফারেবল, আর এটা ইরেগুলার কাউন্টারের ক্ষেত্রে জেকে ফ্লিপ ফ্লপ হিসেবে প্রেফারেবল। তাহলে আমি এখানে, যেহেতু ইটস এ ইরেগুলার কাউন্টার, সো উই শুড টেক জেকে ফ্লিপ ফ্লপ। এবার স্যার কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাউন্ট সিকোয়েন্সটা বানাবো কি করে, মানে কাউন্টারটা তো এই সিকোয়েন্সের এই জায়গাটাকে 111 আর এইখানকার 011 এই স্টেট দুটোকে কাউন্ট করে না। এক্স্যাক্টলি, আমরা কাউন্ট সিকোয়েন্সের স্টেট দুটো দেখাবোই না। যে সিকোয়েন্স গুলো আমার কাউন্টার কাউন্ট করবে, কাউন্ট সিকোয়েন্সে শুধুমাত্র সেই স্টেট গুলোকেই দেখাবো। এর আগের বার যেহেতু 0 to 7 সবকটাই কাউন্ট করতো, সেজন্য কাউন্ট সিকোয়েন্সে সবগুলোকে লিখেছিলাম। এখানে যে কটা কাউন্ট করবে সে কটাকেই কাউন্ট সিকোয়েন্সে রাখবো, যেগুলোকে করবে না সেগুলোকে রাখবো না। দেখা যাক কি হয়। তাহলে এটা হলো আমার স্টেট ডায়াগ্রাম, বুঝতে পেরেছো? এবার চলে আসি কাউন্ট সিকোয়েন্সটা কি হবে। কাউন্ট সিকোয়েন্স তাহলে দেখো ছোট হয়ে গেল, কেন দুটো স্টেট কাউন্ট করবে না। আমার এখানে দেখো 0 0 0 মানে 0, তারপরে 1, তারপরে 2, 3 আমাকে বলেছে 3 কাউন্ট করবে না, সেজন্য এখানে 3 কাউন্ট দেখাইনি আমি। তারপরে 4, তারপরে 5, তারপরে 6, 7 কাউন্ট করবে না, 7 দেখাইনি। তার মানে কাউন্টার যে সিকোয়েন্সটাকে ফলো করবে সেই সিকোয়েন্সটাকেই কাউন্ট সিকোয়েন্সে রাখবো লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে কি করব, যেহেতু আমাকে 3টে ফ্লিপ ফ্লপ নিতে হবে এবং সেই 3টে ফ্লিপ ফ্লপ এটা ইরেগুলার কাউন্টার, প্রেফারেবল জেকে, টি দিয়েও করতে পারো কিন্তু প্রেফারেবল জেকে, সেজন্য আমি জেকে দিয়ে, মানে দু রকমের ফ্লিপ ফ্লপ দিয়ে করবো বলেই করে দিয়েছি প্রেফারেবল জেকে। জেকেতে ইরেগুলারটা ইজি হয়, সেই জন্য এখানে দেখো আমার এ ফ্লিপ ফ্লপ, তার জন্য জে কে ইনপুট, কেন এ ফ্লিপ ফ্লপের দুটো ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট থাকে, বি ফ্লিপ ফ্লপের জেবি কেবি, সি ফ্লিপ ফ্লপের জেসি কেসি। ঠিক আছে? তাহলে তোমাদের কাছে আমি জানি না, স্টিল আরেকবার আমি তোমাদের এক্সাইটেশন টেবিলটাতে চলে যাই। এক্সাইটেশন টেবিল অফ ফ্লিপ ফ্লপ যদি করি, তাহলে দেখো এইটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, সরি এইটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। এই জায়গাটা খুব ভালো করে বোঝো। যদি 0 0 হয়, 0 to 0 ট্রানজিশন হয়, তাহলে J0 কে ডোন্ট কেয়ার। যদি 0 to 1 ট্রানজিশন হয় তাহলে J1 কে ডোন্ট কেয়ার। যদি 1 to 0 ট্রানজিশন হয় তাহলে J ডোন্ট কেয়ার K1,
and 1-to-1 ট্রানজিশন হলে ডোন্ট কেয়ার 0। এই যে জায়গাটা, এটা টি যেমন তোমরা জাস্ট ইভেন অর্ডার কনসেপ্টে বুঝেছিলে যে চেঞ্জ হলে 0, চেঞ্জ না হলে 0, চেঞ্জ হলে 1। এখানে একটু ডিফারেন্স আছে, এই জন্যই বলি যে টেবিলগুলোকে একটু মনে রাখবে। এই যে ওরিয়েন্টেশনটা আছে এটাকে ন্যাচারালি এখন তোমাদের কাছে পরিষ্কার, এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে নেক্সট স্টেট। তাহলে এই প্রেজেন্ট স্টেট থেকে এই নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমার কার্সারটাকে ফলো করো, কি সেট অফ ইনপুট জে আর কে তে দিতে হবে, এটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা, এবার দেখা যাক তো দেখি। তাহলে আমার অ্যাকর্ডিং টু সার্কিট, আমার তো বেসিক্যালি দিস ইজ দ্য সার্কিট। তাহলে চলে আসি এখানে। তাহলে এ ফ্লিপ ফ্লপের ইনপুটে 0 যদি হয় প্রেজেন্ট স্টেট, আর নেক্সট স্টেট যদি ক্লক দেওয়ার পরে হয়, তাহলে 0 to 0 ট্রানজিশন। তাহলে জে কে তে কি হবে? 0 ডোন্ট কেয়ার, দেখালাম একটু আগে। সিমিলারলি 0 to 0 ট্রানজিশন, 0 ডোন্ট কেয়ার, দেখালাম একটু আগে। 0 to 1 মানে হচ্ছে 1 ডোন্ট কেয়ার, দেখালাম একটু আগে। 1 to 1 মানে হচ্ছে ডোন্ট কেয়ার 0, 1 to 1 মানে হচ্ছে ডোন্ট কেয়ার 0। এবার এই যে 1 এ এসে দাঁড়ালো, এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট। এবার ক্লক মারলে এই 1 থেকে 0 তে ফিরে যাবে, সুতরাং এখানে হবে ডোন্ট কেয়ার 1। অ্যাকর্ডিং টু, আরেকবার দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, কেন জিনিসটা যেহেতু তোমরা জাস্ট এ মিনিট আরেকবার ডোন্ট কেয়ার এক্সাইটেশন টেবিলটা দেখে নাও, তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই ডোন্ট এক্সাইটেশন টেবিল হচ্ছে ভাইটাল, আমি তোমাদের বলেছি যে এটার উপরেই ভাত, সুতরাং এটাকে খুব মনে রাখবে। এই যে দেখো, 0 to 0 মানে হচ্ছে J0 কে ডোন্ট কেয়ার, 0 to 1 মানে হচ্ছে J1 কে ডোন্ট কেয়ার, 1 to 0 মানে হচ্ছে X1 ডোন্ট কেয়ার, 1 to 1 মানে হচ্ছে X0 ডোন্ট কেয়ার। এই রুলটাকেই এখানে কাজে লাগানো হয়েছে, যেমন এর আগেরটাতে লাগানো হয়েছে। তাহলে আমার সেই টেবিল অনুযায়ী এই হলো, সরি একই টেবিলকে টানলাম। সুতরাং এই যে ফর্মা, সেই ফর্মাতে এর আউটপুটের জন্য যে এ কে এর ভ্যালু বসিয়েছি। সিমিলারলি বি এর আউটপুটের জন্য, কেন আমি এখন যদি এরকম ভেঙে বোঝাই তাতেও তোমাদের কনফিউশন হবে, কেন যতক্ষণ এক্সাইটেশন টেবিলটা তোমাদের ক্লিয়ার। একই লজিকে জে বি কে বি এসছে, আবার সি এর জন্য একই লজিকে জে সি কে সি এসছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এভরিবডি ওকে? এটা জাস্ট ঘরে বসে বসে করলে পরে হাতে কলমে প্র্যাকটিস হয়ে যাবে, নাহলে মনে হবে যে কেমন কিছুই নেই, যা আগে করেছি একই জিনিস, একই রুল হচ্ছে একটাই। এটা যদি প্রেজেন্ট স্টেট হয়, এটা নেক্সট স্টেট, তার মানে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে ক্লক মারলে যাবে, তার জন্য যে ট্রানজিশন হলো, তাহলে 0 to 1 ট্রানজিশন, তার জন্য 1 আর ডোন্ট কেয়ার, যেতে 1 কেতে ডোন্ট কেয়ার, এই দিতে হবে। আর সি মানে হচ্ছে তার ইনপুট হচ্ছে জেসি কেসি, বি মানে হচ্ছে তার ইনপুট হবে জেবি কেবি, এ মানে তার ইনপুট হবে জে কে। ব্যাস। তাহলে দেখো একটাই সমস্যা, যে টি ফ্লিপ ফ্লপ দিয়ে করলে কার্নো ম্যাপটা কম লাগে, জে ফ্লিপ ফ্লপে ডাবল লাগে। তার মানে আমাকে 3 ভেরিয়েবল কার্নো ম্যাপ সলভ করতে হবে, বাট আই হ্যাভ টু সলভ 6 কার্নো ম্যাপস, ইচ ফর জে এ কে জে, জে বি কে বি, জে সি কে সি। সেটাই করা আছে দেখো এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে নি, এইটা হলো কমপ্লিট টেবিল, কিন্তু কার্নো ম্যাপে যখন ভ্যালুটা বসাতে যাবে তখন একটা প্রবলেম হবে। কেন দেখো, এখানে বেসিক্যালি 6টা তোমার কি বলে আছে, 6টা নাম্বার আছে, তাই নাকি? প্রত্যেকটা কালামে 6টা করে নাম্বার আছে, কিন্তু কার্নো ম্যাপে তো বেসিক্যালি 8টা কালাম, 3 ভেরিয়েবল কার্নো ম্যাপে 8টা। সেই জন্য তোমরা বোঝানোর জন্য আমি জাস্ট বলছি, এটাকে ট্রুথ টেবিলের মধ্যে করবে না। কিন্তু এই যে জায়গাটা আছে দেখো, এই জায়গাটায় বেসিক্যালি 3 ছিল, এই জায়গাটায় 3টা নেই, অ্যাবসেন্ট। সেই জন্য এখানে লাগাতার ওই রোটাতে ডোন্ট কেয়ার বসিয়ে যাও, ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। তার মানে এখানে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার কেন? কারণ ডোন্ট কেয়ার ক্যান হ্যাভ এনি ভ্যালু বিটুইন 0 and 1 and ইটস হেল্প ইন গ্রুপিং। তাহলে এখানে পুরো লাইনটা ডোন্ট কেয়ার হয়ে গেল। তাহলে সিমিলারলি আবার এখানে যখন 1 1 1 এর এই জায়গাটা আছে, এখানেও তোমার একটা ড্রপ আছে, এখানে পুরো লাইনে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার বসিয়ে দাও। তাহলে তোমার দেখো এই যে লাইনটা দাঁড়ালো, এই যে টেবিলটা দাঁড়ালো, এই টেবিলের এই পোর্শনটাতে সবগুলো 8টা করে ভ্যালু হয়ে গেল, একই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হলে কার্নো ম্যাপে বসাতে ভুল হবে না, নাহলে তোমরা প্রথম করবে তো হয়তো ডোন্ট কেয়ারটা উল্টো পাল্টা জায়গায় লাগিয়ে দেবে, গ্রুপিং চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য বলছি যে প্রথমে টেবিলের এই জায়গাটাই একটু ফাঁক রাখবে, ফাঁক রেখে এখানে ডোন্ট কেয়ার বসিয়ে দেবে, এইখানটায় ডোন্ট কেয়ার বসিয়ে দেবে। এবার দেখো পরপর বসালে, যেমন 0 2 0 1 3 2 4 5 6 7 7 6 8 9 11 10 12 13 14 15 ওই ওরিয়েন্টেশনে বসিয়ে দাও, কমপ্লিট।
তাহলে দেখো আমার হাতে এ বি সি আছে, কার্নো ম্যাপ আমি সলভ করেছি, 6টা কার্নো ম্যাপ সলভ করতে হবে। এখানে দেখো বসিয়েছি, এখানে 1 এর রেসপেক্টে ডোন্ট কেয়ার হয়েছে, দেখো একটাই 1 আছে, এই যে পার্টিকুলার যে এ আছে এখানে একটাই ডোন্ট কেয়ার 1 আছে, একটা 1 কেয়ারের রেসপেক্টে যদি বসাও এইরকম একটা গ্রুপ পাবে, এন্ড দ্যাট ইজ এ কোয়াড, এন্ড দ্য জে এ ইকুয়াল টু বি। কেন এই জায়গাটায় তাকিয়ে দেখো, এ তো এখানে চেঞ্জ হয়েছে, বি চেঞ্জ হয়নি, আর এখানে সি চেঞ্জ হয়েছে, সুতরাং বি হবে। সিমিলারলি দেখে নেবে, সিমিলারলি দেখো এখানেও একটাই 1 আছে, সুতরাং এখানে একটা 1 এর রেসপেক্টে কোয়াড হয়েছে বি। সিমিলারলি বসিয়ে গেছি, এখানে সি পেয়েছি, এখানে 1 পেয়েছি। 1 কেন? কেবি যেটা আছে, কেবিতে দেখো তাকিয়ে এখানে অল 1 এন্ড ডোন্ট কেয়ার আছে, মানে আমি তো পুরোটাকে অক্টেট পয়েন্ট বানাতে পারি। এছাড়াও মিডলে যে বসে সেগুলোও ডোন্ট কেয়ার, ন্যাচারালি আমার সেই অনুযায়ী বসালে পরে সবগুলোই 1 এর রেসপেক্টে ডোন্ট কেয়ার আছে, ন্যাচারালি গ্রুপিং করে দিতে পারবো। এগুলোতে পারবো না, কারণ এগুলোতে 0 আছে, ন্যাচারালি করা যাবে না। এটা দেখো সবগুলোই ডোন্ট কেয়ার আছে, ডোন্ট কেয়ার ক্যান হ্যাভ এনি ভ্যালুস 1 and 0, তাহলে আমি এখানে 1 ধরে নিলে আমার অক্টেট হয়ে গেল। সিমিলারলি এটাতে যদি করি রোলিং ম্যাপ করতে হবে, এখানে এইদিকে 1x আছে, নাহলে পেয়ার হবে দুটো, দরকার নেই, এখানে রোলিং ম্যাপ করো, কোয়াড হয়ে গেল। এখানেও তোমার কি বলে অক্টেট ফর্ম করলে 1 হলো, তো আমার এক্সপ্রেশন কমপ্লিট। দেখো এইগুলোই হচ্ছে আমার এক্সাইটেশন টেবিলের আউটপুটে স্টেট ইকুয়েশন। এই অবধি বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। না স্যার, ঠিক আছে। সবাই এভরিবডি এগ্রিড? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক তো? আচ্ছা, এইবার দেখো তাহলে আমার কি কি এক্সপ্রেশন, এটা আরো সোজা, দেখো কিছুই নেই, বি বি সি 1 বি বার 1, এই হচ্ছে আমার আউটপুট। তাহলে দেখো কার্নো ম্যাপ সলিউশনের থেকে সার্কিটটা কি হবে, দিস ইজ দ্য সার্কিট। তাহলে আমার এটা হচ্ছে এ ফ্লিপ ফ্লপ, এটা বি ফ্লিপ, আমার কারসার ফলো করো, এটা এ ফ্লিপ ফ্লপ, এটা বি ফ্লিপ ফ্লপ, এটা সি ফ্লিপ ফ্লপ। তাহলে এ ফ্লিপ ফ্লপের ইনপুট জে এ কে এ, বি ফ্লিপ ফ্লপের ইনপুট জে বি কে বি, সি ফ্লিপ ফ্লপের ইনপুট জে সি কে সি। এবার চলে আসি, তাহলে আমার বলছে কি, জে তে দিতে হবে বি, কে তে দিতে হবে বি। দেখা যাক, তাহলে আমার বি মানে কি, বি ফ্লিপ ফ্লপের আউটপুট, তাহলে এই যে বি আউটপুটটা এসছে, এটা দুটোকে শর্ট করলাম, জে এ তে দিয়ে দিলাম, কে এ তে দিয়ে দিলাম, কেন জে কে বি। সিমিলারলি আমাকে বলছে জে বি তে সি, কে বি তে 1। দেখা যাক, তাহলে জে বি মানে হচ্ছে এটা, এটাতে যাবে সি, দেখো সি নিয়ে এসে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর কে বি তে যাবে 1, তার মানে এখানে 5 ভোল্ট দিয়ে দিয়েছি 1। নেক্সট হচ্ছে জেসি হচ্ছে বি বার, কেসি হচ্ছে 1। জেসি মানে হচ্ছে বি বার, তার মানে এই যে এটা তো বি, তার মানে এর কমপ্লিমেন্ট হচ্ছে এটা, এটাকে টেনে নিলাম এখান থেকে, দেখো কত ইজি ব্যাপারটা। জেসিতে দিয়ে দিলাম, আর কেসিতে বলছে 1, কেসিতে বলছে 1, কেসিতে 1 মানে এখানে যে 1টা আছে এই 1টা এখানে ডাইরেক্টলি দিয়ে দিলাম, তাহলে এখানে 5 ভোল্ট দিলাম। এইবার সবগুলোতে ক্লক, সব সময় কিন্তু ফ্লিপ ফ্লপ সিকোয়েন্সিয়াল সার্কিট মানে তুমি 3টে 4টে যা ফ্লিপ ফ্লপ তোমার লাগবে সেটাকে রাখবে, প্রথমেই ক্লক কানেকশনটা করে দেবে। এটা যদি দিতে ভুলে যাও সার্কিট সব ঠিক, 0 পাবে কিন্তু আউটপুট। ক্লক ছাড়া কাউন্টার হয় না, এটা মনে রাখবে, ক্লক ছাড়া রেজিস্টার কাউন্টার ডিজাইন করা যায় না, এটা কম্বিনেশনাল সার্কিট না। যেহেতু তোমরা কম্বিনেশনাল করে অভ্যস্ত, তোমরা ভুলেই যাবে ক্লক দিতে, এইটা যেন কখনো মিস না হয়। সার্কিট তো ঠিক করতেই হবে, তার সঙ্গে এটাও করতে হবে। সার্কিট ঠিক করার কিছু নেই, সার্কিট যদি কার্নো ম্যাপ ঠিক থাকে, এক্সাইটেশন টেবিল ঠিক থাকে, যেভাবে বোঝালাম, দেখো এত কমপ্লেক্স সার্কিট, এই তো বোঝানো। যদি জিনিস বোঝো, লজিক্যালি বোঝো, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং পসিবল। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে তাহলে আমার সার্কিট কমপ্লিট। এবার ক্লক মারো, এখানে তুমি 0 0 0 0 পাবে, তারপরে ক্লক মারো 0 0 1 পাবে, তারপরে ক্লক মারো 0 1 0 পাবে, তারপরে ক্লক মারলে এখানে 3টা পাবে না, এখানে 1 0 0 মানে 4-এ চলে যাবে, তারপরে ক্লক মারলে 0 1 0 1 0 1-এ পাবে, তারপরে ক্লক মারলে 0 তোমার কি বলে 0 1 1 0 হবে, তারপরে ক্লক মারলে আবার 0 0 0-তে চলে যাবে, 1 1 1টা কাউন্ট করবে না। And that's why the counter is true. এই সার্কিট গুলো আগের সিলেবাসে প্রত্যেকটাই আমরা ডিজাইন করে দেখিয়েছি, কিন্তু তোমাদের এখানে আনফরচুনেটলি আপ ডাউন কাউন্টার করে রেখে দিয়েছে। দেখবে কাউন্টার সার্কিট মানে বাইনারি রেগুলার কাউন্ট আপ কাউন্ট ডাউন থাকবে। এই অবধি কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো, আর যদি বুঝতে পারো তাহলে। স্যার হ্যাঁ বলো। স্যার সার্কিটটাতে যখন থার্ড ক্লক পালসটা দেবো তখন ওটা কি ফোর্স শো করবে কাউন্টারটাতে? হ্যাঁ, এখানে না দেখো এখানকার কাউন্ট সিকোয়েন্স তো তাই, এখানে তো আমাকে বলে দিয়েছে যে থার্ডটা দেওয়ার পরে এটা 4-এ চলে যাবে, 3-তে যাবে না, 3টা বাইরে থাকবে। আমি এখানে বুঝিয়েছি এই কারণে স্টেট ডায়াগ্রামটাতে, যে তোমাদের মনে হবে যে গেল কোথায় 3 বেসিক্যালি এই জায়গাটায় ছিল কিন্তু হয়নি,
ওকে আউটসাইডে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এখানে আর 7 3 এর পর যখন হ্যাঁ 3 এর পর যখন আবার 4টা দেবো তখনও 4টাই শো করবে, তাই তো? হ্যাঁ, মানে 2 এর পরেই 4 এ চলে যাবে, 3 কিন্তু থাকবে না, 3 দেখাবেই না এখানে। আচ্ছা আচ্ছা। এই যে দেখো, এটার মানে হলো বেসিক্যালি আমার এখানে সিলেকশনটা হচ্ছে না, এই পোরশনটা হচ্ছে কাউন্টারটা কাজ করবে, আর এইগুলোকে দেখাবে না। আমার কার্সারটাকে ফলো করে এইগুলোকে দেখাবে না, বুঝতে পেরেছে কি? কারণ তোমাকে কি বলেছে, ইউ ডিজাইন এ কাউন্টার হুইচ উইল কাউন্ট ফ্রম 0, 1, 2, 4, 5, 6 to 0. It will won't count 3 and 7. সুতরাং আমি কাউন্ট দেখাতে পারবো না তো, তাহলে তো আমার সার্কিট ভুলে গেল। হ্যাঁ বলো। বলছি যে ডায়াগ্রামটা আঁকার সময়ও আপনি যেরকম দেখিয়েছেন ওরকম দেখাবো না? তুমি দেখালে এটা তোমাদের বোঝানোর জন্য বা এক্সামিনারকে বোঝানোর জন্য যে স্যার আপনি তো ডিজাইনটা আমাকে দিয়েছেন এই, সুতরাং দেখুন আমি এই দুটোকে বাইরে রেখেছি, রেগুলার সিকোয়েন্সের মধ্যে রাখিনি, কারণ কাউন্ট দিলে পরে এখানে ঢুকবে না, ক্লক দিলেও ঢুকবে না এখানে, কারণ যাবে কোথায়, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা হচ্ছে 4 ইনস্টেড অফ 3, এই পজিশনটা, এটা হচ্ছে 0 ইনস্টেড অফ 7, এটা বুঝিয়েছি। তো তোমরা এভাবেও সার্কিট আঁকতে পারো, মানে স্টেট ডায়াগ্রাম আঁকতে পারো, কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে কাউন্টার কিন্তু কাজ করবে যেটা মেন আমাকে বলে দিয়েছে সেই পোর্শনটায়, বাকি পোর্শন গুলো কিন্তু দেখাবেই না। যে কারণে দেখো এখানে যে কাউন্ট সিকোয়েন্সটা আছে ওটা হচ্ছে বেসিক্যালি এই সিকোয়েন্সটাই দেখানো আছে, মানে সরি সিলেক্ট হচ্ছে এই যে এই সিকোয়েন্সটাই দেখানো আছে, দেখো তাই দেখানো আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এই অবধি আর কারোর কোনো কোশ্চেন? এনিওয়ান নাকি এগোবো? বলো, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করুন। আচ্ছা এগোই। আর যেগুলো বলছি সেগুলো খুব সোজা। এই হচ্ছে আমার কিন্তু কাউন্টার কমপ্লিট হয়ে গেল। দেখো এবার মজার ব্যাপার হচ্ছে কয়েকটা ছোটখাটো মডিফিকেশন আছে, সেগুলো বলে দিই। অপারেশনাল টাইম অফ কাউন্টার। কাউন্টার বেসিক্যালি এরকম 4টে রকমের হয়। একটা হচ্ছে আপ কাউন্টার, একটা হচ্ছে ডাউন কাউন্টার, অলরেডি বুঝিয়ে দিয়েছি, আরেকটা হচ্ছে আপ ডাউন কাউন্টার, আরেকটা হচ্ছে মড কাউন্টার। কাকে আপ কাউন্টার বলে? আপ কাউন্টার মানে হুইচ উইল মানে 3 বিট বাইনারি আপ কাউন্টার, 0 থেকে 7, যেটা একটু আগে যেটা করালাম আর কি, সেটাই আপ কাউন্টার। মানে আপ মানে সবসময় উপরের দিকে কাউন্ট করবে, কম থেকে বেশি কাউন্ট করবে। ডাউন কাউন্টার মানে হচ্ছে বেশি থেকে কম করবে, যেটা তোমাদের হোম টাস্ক দিয়েছি। আপ ডাউন কাউন্টার মানে হচ্ছে একটাই কাউন্টার যেটা আপে কাউন্ট করবে এবং ডাউনে কাউন্ট করবে। এই কাউন্টার সার্কিটটা ম্যাডামরা তোমাদের করে দেখাবে। এগুলো জেনারেলি ডিজাইন করা যায়, এগুলো মানে কম্পারেটিভলি কমপ্লেক্স ডিজাইন। তো ন্যাচারালি কি হবে, কিছুই না, তোমাকে আপের কাউন্টারটাকে ডিজাইন করতে হবে, ডাউনের কাউন্টারটাকে ডিজাইন করতে হবে, একই ফ্লিপ ফ্লপ একইভাবে, খালি তোমাকে দুটোকে জুড়ে দিতে হবে। যেমন আমরা হাফ অ্যাডারে দেখেছি না, এবিসি ইনপুট, এক্সক্লুসিভ ওয়ার গেটেও এবি থেকে ইনপুট যাচ্ছে, অ্যান্ড গেটেও এবি থেকে ইনপুট যাচ্ছে, ব্যাপারটা তাই করতে হবে। তোমার আপের ক্ষেত্রেও কাউন্টারে যে কটা ভেরিয়েবল আউটপুট ভেরিয়েবল আছে তার থেকে ইনপুট যাবে, ডাউনের ক্ষেত্রেও যে কটা আউটপুট ভেরিয়েবল আছে তার থেকে ফ্লিপ ফ্লপে যাবে। সুতরাং একটা মোড সিলেকশনের মাধ্যমে কখনো আপ কখনো ডাউন করতে হয়। যেমন তো আমরা দেখেছি যে আমাদের ওই যে ধরো একটা অ্যাডারকে যখন সাবট্রাক্টর হিসেবে ইউজ করতে হয় তোমার কি বলে কন্ট্রোলড ইনভার্টার সার্কিটে, ওখানে আমরা দেখেছি সাব ইনপুটটা 1 করলে পরে 1 ভ্যালু, সাব ইনপুটটা 0 করলে 1 ভ্যালু, সাব ইনপুটটা 0 করলে অ্যাডার কাজ করে, 1 করলে সাবট্রাক্টরে কাজ করে। এরকমই একটা কন্ডিশনাল লজিক দেওয়া থাকে, তার বেসিসে হয়। ন্যাচারালি আপ ডাউন কাউন্টার মানে হচ্ছে যে কাউন্টার আপ কাউন্টও করতে পারে, আবার মোড চেঞ্জ করলে ডাউন কাউন্টও করতে পারে। তাহলে আগে আমাকে বুঝতে হবে আপ কাউন্ট কাকে বলে। আপ কাউন্ট মানে যেটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম হয়ে যায়, যেটা ম্যাক্সিমাম থেকে মিনিমাম হয়েছে সেটা ডাউন কাউন্ট। আরেক ধরনের কাউন্টার হয়, সেটা হচ্ছে মড কাউন্টার। মড কাউন্টার কিছুই না, তোমরা যে একটু আগে করেছো সেটাই মড কাউন্টার। মড কাউন্টার কি দেখো, এই যেখানে ডেফিনেশন বলে দিয়েছি। In this type of sequential circuit, it is able to count the sequence of a specified mod number. mod number মানে একদম সোজা কথায় বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা ভালো করে বোঝো। এই কাউন্টারই তোমরা ডিজাইন করেছো, কিন্তু তখন তোমাদের মড কাউন্টার বোঝায়নি। কেন বোঝায়নি? কেন, এত কিছু বোঝালে একসঙ্গে মাথা ঘুরে যাবে। এখন যেমন কাউন্টারটা তোমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ পসিবল স্যার, আপনি যা বোঝালেন তাতে তো মনে হচ্ছে একটু যদি ঘাটাঘাটি করি হবে। এবার বোঝো মড কাউন্টারটা। মড কাউন্টার কিছু না, সাপোজ I am using 3 flip flop, তাহলে 2 to the power of 3, that is the mod number. That means mod counter মানে তোমাকে আমরা যেমন ওইখানে একটু আগে ডিজাইন করলাম কি
000 to 111 বাইনারি 3-bit রেগুলার আপ কাউন্টার করেছি, মানে 0 থেকে 7 কাউন্ট করেছি। তো ওটা বেসিক্যালি দেখো 2 টু দি পাওয়ার অফ 3টে ফ্লিপ ফ্লপ ছিল, তার মানে 2 টু দি পাওয়ার অফ 3, তার মানে 8, তার মানে ওটস মড 8 কাউন্টার। মড 8 কাউন্টার মানে হুইচ উইল কাউন্ট ফ্রম 0 টু n-1। দেখো which will count from 0 to n-1, কেন মানে n-1 মানে 2 টু দি পাওয়ার n-1, সরি এখানে একটু ভুল আছে, 2 টু দি পাওয়ার n-1 হবে, 0 টু 2 টু দি পাওয়ার n-1। মানে আমি প্রথমেই বোঝালাম যে মড নাম্বার মানে হচ্ছে যদি n নাম্বার অফ ফ্লিপ ফ্লপ থাকে তাহলে 2 টু দি পাওয়ার n হচ্ছে মড নাম্বার। দ্যাট মিন্স ওই যে ফ্লিপ ফ্লপ কটা আছে সে কটা ওই ম্যাক্সিমাম রেঞ্জ অফ কাউন্ট করতে পারে। ইরেগুলার হলে তো কম করবে, কিন্তু রেগুলার হলে ম্যাক্সিমাম ওই নাম্বারটাই কাউন্ট করবে, আর সেটার কাউন্ট সিকোয়েন্স হবে 0 টু 2 টু দি পাওয়ার n-1। এই জায়গাটা একটু কারেকশন হবে, এটা 2 টু দি পাওয়ার n-1। এটা প্রথমে লেখা আছে, দেখো এই জায়গাটা আমি লিখিয়ে দিয়েছি, এটা কারেকশনের থেকেও এই জায়গাটা লেখাই আছে জিনিসটা, এই যে দেখো এইখানটা। তাহলে আমাকে বলো when I am using this counter then counter have a 3 binary flip flop bits, তার মানে 3 bit binary counter, তাহলে এর কাউন্ট সিকোয়েন্স কত কত হবে আর মডের ভ্যালু কত হবে? স্যার একবার বলুন কোশ্চেনটা। আমাকে একটা 3টে ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার ডিজাইন করতে হবে, তাহলে 3টে ফ্লিপ ফ্লপ দিয়ে ম্যাক্সিমাম মড কাউন্টার কত ডিজাইন করা যাবে? স্যার 8 2 টু দি পাওয়ার 3। যদি 4টে দিয়ে করি 16। 5টা দিয়ে করলে 32। ব্যাস। তাহলে আমি সবসময় মড নাম্বার হচ্ছে যে কটা ফ্লিপ ফ্লপ ইউজ করব 2 টু দি পাওয়ার অফ n, দ্যাট ইজ দ্য মড নাম্বার, আর সেটাই এখানে লেখা আছে দেখো। আর মড নাম্বার মানে সেই কাউন্টারটার ওটাই বলে, তোমাকে অনেক সময় মড n কাউন্টার বলবে, মড n কাউন্টার মানে হচ্ছে n এর ভ্যালু বসিয়ে তোমাকে ডিজাইন করতে হবে। তাহলে দেখো এখানে মড নাম্বার বলে দিয়েছে, এই তো এটাই হলো ঠিক, এটা হচ্ছে মড নাম্বার। সুতরাং তোমাকে যদি বলে যে তোমাকে বলে যদি মড 15 কাউন্টার ডিজাইন, মড 16 কাউন্টার ডিজাইন করতে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে? স্যার 4টে লাগবে। 4টে। মড 32 5টা। 5টা। এন্ড মড 32 কত থেকে কত কাউন্ট করবে? 0 টু 31। বাস, এই তো এটাই তো লজিক, বোঝা গেল? তাহলে মড কাউন্টার কিছুই না, জাস্ট যে কাউন্টারগুলো আমরা এখানে বানাই এইভাবে তোমাকে আমি বলেছি, ওরা তোমাকে কোশ্চেনটা এরকম দেবে, ডিজাইনে মড 8 কাউন্টার, ডিজাইনে মড 15 কাউন্টার, এরকম, ঠিক আছে? আচ্ছা, আরেক ধরনের কাউন্টার আছে, সেটা বেসিক্যালি রেজিস্টার সার্কিটে করাবো। সেই জায়গাটা হচ্ছে যে সেটাকে বলা হয় রিং কাউন্টার বা জনসন কাউন্টার। এটা কিছুই না, এটা একটা বেসিক্যালি শিফট রেজিস্টার সার্কিট, সেই সার্কিটটাকে তোমার কি বলে মড কাউন্টার সার্কিট বলে। আচ্ছা, সেটা যখন রেজিস্টার করাবো তখন। আচ্ছা, এবার তোমাদেরকে আমি ফ্রিকোয়েন্সি কাউন্টার ক্যান বি ইউজড অ্যাজ এ ফ্রিকোয়েন্সি ডিভাইডার প্রথম দিন বুঝিয়েছি, প্রথম ক্লাসটাতেই বুঝিয়েছিলাম। আমরা কি বলেছিলাম যে একটা ফ্লিপ ফ্লপ বেসিক্যালি ডিভাইডেড বাই 2 ক্লক ফ্রিকোয়েন্সি করে, প্রথম দিনই আমি বুঝিয়েছি, যেমন যেদিনকে অ্যাসিনক্রোনাস কাউন্টার করেছিলাম। এই জায়গাটা চলে যাই, ভুলে যেতে পারো সেই জন্য এই জায়গাটায় আসছি। এই যে দেখো এটা, এগুলো সবই লিখিয়ে দেওয়া আছে, এর আগের দিনই বুঝিয়েছিলাম। একটা ফ্লিপ ফ্লপ বেসিক্যালি ডিভাইডেড বাই 2 নাম্বার অফ ডিভিশন করে ক্লক ফ্রিকোয়েন্সিকে। কারণ এই জিনিসটা দরকার হয় এই কারণে, তোমাকে অনেক সময় বলবে যে তোমাকে মনে করে বলে দিল একটা 16 কিলো হার্জ, এটাই এক্সাম্পল ধরেছিলাম এর আগের দিন, যে একটা 16 কিলো হার্জ ক্লক পালস দিলাম, 16 কিলো হার্জ ক্লক পালস দিলাম, মনে করো এই সার্কিটটা 16 কিলো হার্জ ক্লক পালস দিলাম, আর তার 4টে ফ্লিপ ফ্লপ আছে, তাহলে তার বেসিক্যালি আউটপুটে যে ক্লকটা পাবো তার ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে এটা নিউ রুল হচ্ছে, এর আগের দিন বলেছিলাম, আমি জানি না তোমাদের খেয়াল আছে কিনা, রুল হচ্ছে যে ক্লক ফ্রিকোয়েন্সি আছে ডিভাইডেড বাই মড নাম্বার। মড নাম্বার মানে কি 2 টু দি পাওয়ার n, n যদি নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হয় তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে মড নাম্বার। এনটা তাকিয়ে দেখো, n নাম্বার অফ ফ্লিপ ফ্লপ যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার n হচ্ছে তার মড নাম্বার। তাহলে লজিকটা হচ্ছে রুল ইকুয়েশনের এই হচ্ছে মড নাম্বার, n নাম্বার অফ ফ্লিপ ফ্লপ থাকলে 2 টু দি পাওয়ার অফ n। তাহলে লজিক ফ্রিকোয়েন্সি ডিভিশনের লজিক হচ্ছে যে তোমার যে ক্লক ফ্রিকোয়েন্সি থাকবে দ্যাট ইজ বি ডিভাইডেড বাই দ্য মড নাম্বার, সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। মনে করো একটা
5 বিট কাউন্টার ডিজাইন করেছি, যার ইনপুটে 20 কিলোহার্টজ দেওয়া আছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত হবে, আউটপুট ফ্রিকোয়েন্সি? Sir, 20 divided by 2 to the power 5. হ্যাঁ, So 20 তার by মানে 20 ডিভাইডেড বাই 32। হ্যাঁ কে পরিষ্কার সবার কাছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে কি না? বাকিরা একটু রেসপন্স করো, নাহলে তো বুঝতে পারি না। বা আরেকটু সিম্পল ওয়েতে বলি, মনে করো 16 তোমার কি বলে কিলো হার্টজ ক্লক পালস আছে, আর তোমার 3টে ফ্লিপ ফ্লপ আছে। ইউ আর ডিজাইনিং এ 3 বিট বাইনারি কাউন্টার, তাহলে 16 গিগাহার্টজ ক্লক পালস হলে আউটপুটে কত পাবে? দেখো সেটা করে দিয়েছি, এখানে এক্সাম্পল দেওয়া আছে, সুতরাং বুঝিয়ে দেওয়া আছে। তাহলে আউটপুট ক্লক পালস কত হবে? স্যার Output 16 divided by 2 8 by hertz. 2 স্যার। 2। am I clear? প্রত্যেকে কি বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? আচ্ছা ঠিক আছে। and that's wind up my counter circuit। আর কিছু নেই, সব বলে দিয়েছি তোমাদের কাউন্টারে। বাকিটা নোটে আছে, নোটটা আমি এরপরে থেকে নোট কিন্তু আমি গুগল ক্লাসরুমে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লাসের পরীক্ষাও কিন্তু CA3 গুগল ক্লাসরুমে হবে, টাইম বাউন্ড সিস্টেম, 1 ঘন্টার টাইম, এবং ওখানে কিন্তু ডেসক্রিপটিভ অ্যান্সার হবে, অবজেক্টিভও থাকবে। তোমাদের খাতায় লিখে সেটাকে স্ক্যান মানে ওই ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে বা তোমরা পিডিএফ করে, ওটাকে যেভাবেই করো পিডিএফ করে পাঠাবে, মানে ওই ওটাকে আবার ওই আপলোড করে দেবে ফাইলটাকে তোমার অ্যাসাইনমেন্ট ডোমেনে। তোমরা তো না হলে গুগল ক্লাসরুমের একটু ইউটিউব ভিডিওগুলো দেখে নিও, প্রসেসটা তোমাদের আমার ধারণা তোমরা জানো, তো ন্যাচারালি সেইভাবে আপলোড করে দেবে, আমার কাছে চলে আসবে, আমি দেখে নেবো, ঠিক আছে? দ্যাটস দ্য রুল। সুতরাং এবার কিন্তু পরীক্ষা কিন্তু পুরোপুরি গুগল ক্লাসরুমে হবে। যারা জয়েন করছে না তারা কিন্তু বোকামি করছে, কেন কোশ্চেন পাবে না এবং অ্যান্সারও করতে পারবে না। শুধু কোশ্চেন পেলে তো হবে না, অ্যান্সারও তো গুগল ক্লাসরুমেই পাঠাতে হবে। গুগল ক্লাসরুম অনলি ওয়ে টু। এবং আমি নেক্সট নোট তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করবো, ঠিক আছে? কেন গুগল ক্লাসরুম যেহেতু সবাই এখন এনরোল্ড হয়ে গেছো, আর তাহলে দেরি করে লাভ নেই, এবার থেকে শুরু করে দেবো। আচ্ছা, আমি একটু জাস্ট নেক্সট যাচ্ছি, এইটুকুই শেষ করব, ঠিক আছে? করে আজকে ছেড়ে দেবো, কেন নাহলে তোমাদের বোরিং লাগবে এরপরে। নেক্সট হচ্ছে রেজিস্টার সার্কিট। রেজিস্টার সার্কিটের শুরুটা জাস্ট করে ছেড়ে দেবো আজকে। নেক্সট দিন রেজিস্টার কমপ্লিট করে দেবো সোমবার। রেজিস্টার তো মানে একটা ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে, চেষ্টা করবো যতটা হওয়ার সোমবার দিন, এবং ওই অবধি কিন্তু ক্লাস টেস্টের সিলেবাস, ঠিক আছে? রেজিস্টার সার্কিট, ইট ইজ আ সিকোয়েন্সিয়াল ডিজিটাল ডেটা স্টোরেজ ডিভাইস। কিছুই না, আমি একদম সিম্পল ওয়েতে বোঝাই, খুব সিম্পলি বোঝো। রেজিস্টার মানে কি? হুইচ ইজ এবল টু স্টোর সামথিং, মেমোরি, মুদ্রা কথা। যেমন আমরা বলি অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে যাই আমরা ক্লাসে, দ্যাট মিনস হোয়ার দ্য ডেটা অফ দ্য স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স আর স্টোর, সেটাকে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বলে। লিভ রেজিস্টার মানে ছুটির খাতা, সেখানে তোমরা তোমাদের মানে তোমরা না, মানে আমরা যারা চাকরি করি, আমরা কদিন ছুটি নিয়েছি মাসে বছরে, সেগুলো এন্ট্রি করা থাকে। রেজিস্টার মিনস হোয়ার দ্য ডেটাস আর স্টোরড। কিন্তু ডিজিটাল সার্কিটে তো আর কোনো খাতা থাকে না, তাহলে ডিজিটাল সার্কিটে ডেটাকে স্টোর করবো কি করে? উই নিড মেমোরি, আর মেমোরি ইজ নাথিং বাট ফ্লিপ ফ্লপ। আমরা জানি যে একটা ফ্লিপ ফ্লপ একটা ডেটাকে স্টোর করতে পারে, কারণ আমরা এই যে এতক্ষণ ধরে যত ছবি দেখেছি দেখো সবই তাই। এই যে এখানে কাউন্টার সার্কিট ডিজাইন করেছে, এই সার্কিটে দেখো, এই সার্কিটটার কি হয়েছে, এই যে কিউ ভ্যালু সেটাকেই আমরা অ্যাকচুয়ালি আউটপুট ধরি, আর তারপরে যেটা থাকে সেটা তো বার, মানে কমপ্লিমেন্ট অফ দ্যাট। ন্যাচুরালি এই কিউ ভ্যালুটাকেই কিন্তু একটা, তার মানে কি এই যে ফ্লিপ ফ্লপটা আছে তার একটাই আউটপুট, মানে ইচ ইজ এবল টু স্টোর আইদার দিস ভ্যালু অর কমপ্লিমেন্টেড ভ্যালু। সুতরাং একটা ফ্লিপ ফ্লপ একটা ডেটাকে স্টোর করতে পারে। এবার মজার ব্যাপার হচ্ছে দেখো, এখানে 3টে যদি ফ্লিপ ফ্লপ থাকে, ইট ইজ এবল টু স্টোর 3 ডেটাস, 3 বিট ভ্যালু। 1 flip flop can store 1 bit value, so 3 flip flop can store 3 bit value. Similarly, n bit value can be stored by n number of flip flops. তাহলে তাই যদি হয়, তাহলে আমার যদি n number of data থাকে, তাকে যদি স্টোর করতে হয়, তাহলে n number of flip flop is more than sufficient। সেই জন্য flip flop is nothing but a group of flip flop।
এই রেজিস্টার ইজ নাথিং বাট এ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ। আমি কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার মানে হচ্ছে রেজিস্টার সার্কিট যখন শিফটিং মুভমেন্ট করে। এইটা আমি বলে রাখছি, নেক্সট দিন বোঝাবো। আজকে জাস্ট মাথায় একটু ঢুকিয়ে রাখো, নেক্সট দিন এটার অ্যানালিসিস দেবো। It is a clock sequential register circuit which is able to shift or move its stored data bits in any of the desired direction, left to right বা right to left. আমি একটু বোঝানোর জন্য বোঝাই। এই যে দেখো, মনে করো এটা একটা রেজিস্টার সার্কিট, এখানে ডেটা ঢুকাচ্ছি, এই ডেটাগুলো ধীরে 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 পৌঁছালো এখানে। এই যে এটাকে দেখো, এটা লেফট থেকে রাইটের দিকে ডেটা মুভ করছে, লেফট টু রাইট। আমি যদি ফটোর দিকে দেখাই তাহলে এটা আমার লেফট সেকশন আর এটা আমার রাইট সেকশন। এখানে কি ক্লক মারলে পরে এই ফ্লিপ ফ্লপ গুলো ডেটা চেঞ্জ করে, দেখাবো এগুলো হয়। তাহলে এই যে শিফট অফ ডেটা, এটাকেই বলা হয় শিফট রেজিস্টার। তার মানে কি রেজিস্টার হুইচ ইজ এবল টু শিফট দ্য ইন্টারনাল স্টোরড ডেটা। শিফট মানে কি এই ওয়ানটা প্রথমে এখানে যাবে, তারপরে এখানে যাবে। দেখো অ্যারো ডাইরেকশন দিয়ে দেখানো আছে, এই ওয়ানটা প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে গেলে এবার ক্লক মারলে এই ওয়ানটা এখান থেকে বেরিয়ে যাবে। সেই দেখো এই যে ওয়ান, তার মানে কি পরপর 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 বেরোচ্ছে। তারপরে জিরো যাবে, তারপরে জিরো যাবে, তারপরে ওয়ান আসবে, তারপরে জিরো যাবে, তারপরে ওয়ান আসবে, তারপরে ওয়ান আসবে। এখানে পরপর পরপর সবগুলোই চেঞ্জ হচ্ছে। ন্যাচারালি যদি কখনো এরকম হয় যে একটা রেজিস্টার সার্কিট হুইচ ইজ এবল টু শিফট ইটস internally stored data from one side to other, then that register is called shift register. Then that register is called shift register. এটাই বলা হয়েছে এখানে। তার মানে ইট ইজ এ ক্লক সিকোয়েন্সিয়াল রেজিস্টার সার্কিট। রেজিস্টার মানে কি গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ, মানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ আছে, হুইচ ইজ এবল টু শিফট অর মুভ ইটস স্টোরড ডেটা। তার মধ্যে যে ডেটাটা স্টোরড আছে সেটাকে যদি মুভ করতে পারে ইন এনি অফ দ্য ডিজায়ার্ড ডাইরেকশন, যে কোনো একটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, any of the required direction from left to right যেটা দেখালাম, or right to left, is known as a shift register. আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট দিন আজকে এখানেই রাখি। নেক্সট দিন আমরা হ্যাঁ বলো স্যার। এই যে শিফট রেজিস্টারটা, এটা সিরিয়াল অ্যাডারে যে রেজিস্টারটা ইউজ করতাম, এইটা আর এইটা একই? এক্স্যাক্টলি, তুমি ঠিক ধরেছো, ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড। সিরিয়াল অ্যাডারে যে আমরা রেজিস্টারটা ইউজ করেছি, দ্যাট ইজ a shift register. That is a register circuit which is able to shift the data from one side to other. এবার এই রেজিস্টার বিভিন্ন রকমের হয়, তার কনস্ট্রাকশন বিভিন্ন রকমের হয়, সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করবো। আজকে করবো না, কারণ আজকে তোমরা কাউন্টারটাকে হজম করো, নাহলে আবার আমাকে এখন তোমাদেরকে পুদিন হারা পাঠাতে হবে বাড়ি বাড়ি। সুতরাং আজ অব্দি যা করালাম এই অব্দি থাকুক। নেক্সট দিন আমরা রেজিস্টার করে আরেকটু অ্যাডভান্স হবো, দেখবো কতদূর যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, রাখছি। হ্যাঁ, ওকে স্যার। ওকে স্যার।